হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভেক্টরের 2 নম্বর লেকচারে। সো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? সো এই পর্যায়ে সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আজকে কিন্তু আমাদের ভেক্টরের 2 নম্বর লেকচার। ওকে, ফাইন। আচ্ছা, সো আমরা এর আগে একটা ক্লাস করেছিলাম। আমরা লাস্ট যে ক্লাসটা বৃহস্পতিবারে করি এবং তোমরা সেই ক্লাসে মেজরিটি ছিলে, এবং ওই ক্লাসটাতে আমরা ভেক্টর শুরু করি। আমরা ভেক্টর যোগে সামান্তরিক বিধি, ভেক্টর যোগের সামান্তরিক বিধি পড়ে ফেলছি। সো আশা করছি সবাই ভালো আছো। এখন সবাই যখন যুক্ত হবা আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা। তো কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হয়েছো তাদেরকে ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। এই যে একজন বলছো আমি ফার্স্ট। হ্যাঁ, তুমি ফার্স্ট, তুমি সবার আগে যুক্ত হয়ে গেছো, নীল আকাশ। সো এবার আসো, যারা এখনো যুক্ত হওনি তারা যুক্ত হও, এবং এট দ্য সেম টাইম আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ভাই ভালো আছেন? ভাই ভালো আছে? ভাই সবসময় ভালো থাকে। কালকে সারা রাত খেলা দেখছি এবং খেলা দেখার পরে এখন খুব ভালো আছি। সো এই হচ্ছে গিয়ে অবস্থা। হ্যাঁ, ইন বিটুইন তোমরা এখন সবাই যুক্ত হয়ে গেলে আমি আর একটু ভালো থাকবো, তাতে আমি ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে, ফাইন। ওকে, 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 ওকে। এই তো চলে আসছো, চলে আসতেছি আমরা সবাই। এবং হ্যাঁ, আমি আশা করছি তোমরা গতদিনে ক্লাসটা করেছো সবাই। তো গতকালকে রাতে খেলা দেখছিলাম ব্রাজিলের, তোমরা হয়তো বা দেখেছো। তো খেলা দেখে আমার কাছে মনে হচ্ছে যেটা হওয়ার এটা হয়েছে। ব্রাজিলে হারার কথা ছিল, সো ব্রাজিল সার্ভাইভ করে গেছে, তাই না? এক এক গোলে ম্যাচ ড্র হয়েছে। ফাইন। তো এবার আসো আমরা ভেক্টরের ক্লাসে চলে আসি, এবং আমরা লাস্ট ক্লাসে, লাস্ট যে ক্লাসটি আমরা করেছিলাম, এবং ওই ক্লাসটা যদি তোমরা করে থাকো, ডেফিনেটলি তোমরা করছো, সেখানে আমরা ভেক্টর যোগের সামান্তরিক বিধি পড়ছিলাম। এবং সামান্তরিক বিধি পড়ার পরে ভেক্টর কীভাবে যোগ করে সেটা সূত্র আমরা জানছি, সেটার প্রমাণ আমরা দেখছি, এবং ভেক্টরকে আমরা বিভাজিত করতে পারছি। একটা ভেক্টরকে আমরা দুটো ভাগে ভাগও করেছিলাম। সো আজকে আমরা এর পরের অংশ থেকে শুরু করব। ঠিক আছে? সো আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। যারা যারা আসসালাম দিছো ওয়ালাইকুম আসসালাম। এবং আমি ভালো আছি। এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমি গ্রুপে, আমি লাস্টের দিন ক্লাসের পরে গ্রুপে যাই। গ্রুপে যাই আমি দেখার চেষ্টা করি যে ছেলেপান আসলে কি নোট জমা দিয়েছে কিনা। তো নোট জমার পরিমাণ খুবই কম। সো তারপরেও তোমরা রেগুলার ক্লাস করছো। আমরা কিন্তু বলে নিছিলাম যে ক্লাসের শুরুতেই যে নোট করে রাখতে হবে। এভাবে করে একটা ক্লাস হয়ে গেছে, 2 নম্বর ক্লাসটা হবে আজকে এখন, এবং এরপরে 3 নম্বর, এভাবে করে করে কিন্তু ক্লাসগুলো হতে থাকবে। তো দ্য থিং ইজ, প্রথম একটা দুইটা ক্লাসের সময় আমাদের মনে হবে সবই তো মনে আছে, কিন্তু যখন নাম্বার অফ ক্লাসেস বেড়ে যাবে তখন তোমার এই মনে থাকা জিনিসগুলো আস্তে আস্তে করে ভুলে যাওয়ার শুরু হবে। তো ওই জায়গাতে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া অ্যাকুরেটলি নোটটা ডান করে রাখা। তো হাতে যখন তুমি লিখবা, একবার লিখলে 10বার পড়া হয়ে যাবে, এবং পুরো খাতাটা তুমি রিভাইজ করলে তোমার ভোলার চান্সেস আর জিরো। সেই জন্য বলবো যে তোমরা কখনোই ক্লাস জমাবে না, নোটগুলো করে রাখবে। এইটা তোমার নিজের জন্য। ভাইয়া তো ভাইয়ের পড়ানোর কাজ শেষ করে ফেলবে, ভাইয়া তো ভাইয়ের পড়ানোর কাজ পড়াইতে থাকবে, পড়ানো শেষ হয়ে যাবে, ভাইয়ের সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু আমার সিলেবাস শেষ হওয়ার আগে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের সিলেবাসটা মাথায় আছে কিনা সেটা মেকশিওর করা। তো নোটটা তোমার নিজের জন্য, সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে? তুমি যদি পোস্ট না করো নোট, তাতে আসলে কোনো ধরনের ক্ষতি হয়ে যাবে না, কিন্তু তুমি যদি নোটটা করে নিজের কাছে ডান রাখো, তাতে তোমার লাভ হবে। ভেরি গুড। এইবার ঠিক আছে, এই যে চলে আসছো সবাই, এই যে আমরা চলে এসেছি, এই যে আমরা চলে এসেছি। ভাই আমি এসেছি 26 ব্যাচ। আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে ভাই। প্লেজার, গ্রেটেস্ট প্লেজার। কী অবস্থা আরিফুর রহমান? ওকে ভাই। তো আমি ভেক্টর নাকি স্কেলার, একজন জিজ্ঞাসা করছো ভেক্টর নাকি স্কেলার। মজা, তাই না? তুমি স্কেলার, ফাইন। তো দ্যাটস ইট। তো এবার সবাই চলে আসছে, তো ডেফিনেটলি আমরা ক্লাসটা এখন শুরু করে ফেলতে পারি, এবং আমরা ভেক্টরের 2 নম্বর ক্লাসটা আজকে করব। এবং আমরা আজকের ক্লাসে কি পড়ব প্রথমেই আমি বলে নিতে পারি। আমরা ভেক্টর বিভাজন দেখছিলাম, যেইটা ভেক্টরের যোগের জন্য আমাদের দরকার হয়েছে। তো এই বিভাজনের যে পরের অংশগুলি আছে, সেই অংশগুলি আজকে ক্লাসে আমরা দেখব। যারা সালাম জানিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আমি সবসময় ভালো থাকি, সো ওইভাবেই আমি এখনও ভালোই আছি। সো তোমাদের যখন ক্লাসটা নিতে পারবো তখন আরও বেশি ভালো থাকবো। আমার ভালো থাকা না থাকার সবথেকে বড় জায়গাটা আমার কাছে মনে হয় যে ফিজিক্স পড়াইতে পারা। তো এখন পর্যন্ত ভালো আছে, এই ক্লাসের শেষে আরও একটু ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা।
স্যার এখন থেকে কি শুরু করব? এখনো তো কলেজে ক্লাস শুরু হয় না। এই যে ভালো বলছো, এটাই কিছু বলছো মনে হয়, দেখি কমেন্টটা পড়ি আমি। এখনো তো রেজাল্টই আসেনি, তাহলে কিভাবে কি করব? সো এইটা একটা খুব ট্রিমিন্ডাস ভালো কথা বলছো। না হয়েছে রেজাল্ট, না রেজাল্ট না হলে তো কলেজে ভর্তি হওয়ার ইস্যু আসে না, কিন্তু আমরা পড়ানো শুরু করে দিছি। ওকে, থ্যাংক ইউ তামজিৎ, আমার চুল কাট সুন্দর বলছো, থ্যাংক ইউ। ওকে, ফাইন। তো আমরা পড়ানো শুরু করে দিছি, তো তোমাদের এইটা কিন্তু কোশ্চেন হওয়া উচিত যে এত আগে থেকে ভাই পড়ানোই শুরু করে দিলেন, মানে এখনও তো রেজাল্ট দেয় নাই, এখনও তো কলেজ অ্যাডমিশন এইগুলো এই ফেজগুলো বাকি। সো আপনি তো ভেক্টর পড়াই দিচ্ছেন, ফাইন। সো এটা কেন আসলে, এটা একটু বলে নিই। আর এখন কি করবা সেটাও তুমি জানতে চাইছো, কি করবা সেটা লং টক, সেইটা এই ক্লাসের মধ্যে বলে আমাদের এই ক্লাসে ভেক্টর পড়ারে বেশি বিঘ্ন করব না। তবে এইটা জানা দরকার আছে আমরা কেন আসলে শুরু করে রাখছি। তো কথা হচ্ছে, ভেক্টর একটা খুবই প্রিমিটিভ চ্যাপ্টার এবং খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ফিজিক্সের মেরুদণ্ডের মতো। ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ওয়েদার ইট ইজ, তুমি ভেক্টর দিয়ে ভরা। তুমি ফার্স্ট পেপারে যত চ্যাপ্টার পড়বা সব চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো ভেক্টর রাশি থাকবে, এবং যেগুলোকে বারবার যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, এবং নানা রকম কিছু করতে হবে। তো ভেক্টর হচ্ছে ক্যালকুলেশনের একটা ওয়ে। তুমি এভাবে চিন্তা করো, তুমি ম্যাথ পড়বা, তুমি কি যোগ বিয়োগ গুণ ভাগ এই যে ব্যাপারগুলো প্রক্রিয়া কিভাবে করে সেটা শিখতে হবে না পিডি কুইজ এই আকারে? তো ভেক্টর চ্যাপ্টারটা বেসিক্যালি তাই। তুমি যত চ্যাপ্টারই পড়বা ফিজিক্সে, সেখানে ভেক্টর ক্যালকুলেশন ইজ আ মাস্ট। তা বুঝতেই পারতেছো, ভেক্টর ক্যালকুলেশন যদি মাস্ট হয়, তাহলে সেই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে এটা একটু জানতে হয়। এবং বাস্তবতা এরকম, কলেজে যখন তোমরা আসলে ভর্তি হবা, এই ভেক্টর চ্যাপ্টারটি 1 থেকে 1.5 মাস পড়াবে। প্রথম চ্যাপ্টারে সবাই লক হয়ে যায়, প্রত্যেকটা কলেজে প্রত্যেকজন মানুষ প্রথম চ্যাপ্টারটা 1 থেকে 1.5 মাস পড়ায়। তো তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের বাস্তবতা হয় এটা ঠিকও আছে, কারণ যখন সে প্রথমে আসলে কলেজে ভর্তি হয়, প্রথম চ্যাপ্টারটাকে খুব রয়ে শয়ে না পড়াইলে হোঁচট খায় মেজরিটি। এরপরে যে একটা টান, এরপরে কোনো চ্যাপ্টারে এত টাইম দেওয়ার সময় নেই। এইটা ইন্টারের একদম চিরাচরিত বাস্তবতা। তো ওই জায়গা থেকেই আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি ব্যাপারটা, যে ভেক্টরটা যেহেতু 1 মাস বসেই পড়বে কলেজ শুরু হবার পর, তো আমরা যদি ভেক্টর চ্যাপ্টারটাকে ডান করে রাখি, যদি ভেক্টরটা আমরা পড়ায়া ডান করে রাখি, তাইলে তুমি কতখানি আগায় থাকবা সেটা আমি এই মুহূর্তে 10 বার বললেও তুমি বুঝবা না। সেটা যখন ওই মুহূর্ত আসবে তখন বুঝবা যে ঘটনাটা ঘটে গেছে কোথায়। তো অনেক সময় তুমি মনে রাখবে একটা জিনিস, তুমি যখন পেশেন্ট, পেশেন্ট কি মানে রুগী, তুমি যখন পেশেন্ট ডক্টরের কাছে যাও, ডক্টর কি তোমার অনুমতি নিয়ে সার্জারি করেন? যখন দেখে ইমার্জেন্সিতে পেশেন্ট আসছে যে সার্জারি করতে হবে, হার্ট সার্জারি, তাই না? হার্ট সার্জন তোমার হচ্ছে গিয়া যখন সার্জারি করবে, তখন কি তোমার অনুমতির অপেক্ষায় থাকে যে পেশেন্ট মরে যাওয়ার পরে অনুমতি নিব? এমন তো না, ব্যাপারটা এরকম যে ডক্টর জানেন যে তোমার এখন এই সার্জারিটা এভাবে করতে হবে, এটা করার পরে তুমি যখন সার্ভাইভ করো তখন তুমি ফিল করো ইউ আর লাইফ, বা ডক্টর জানতেন ওই মুহূর্তে ওই সার্জারিটা করা ইম্পর্টেন্ট ছিল। তো অনেক ক্ষেত্রে তুমি লাইফে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবা, যেখানে তোমার যেটা ভালো সেটা হয়তো বা তোমার শিক্ষক তোমার জন্য আগে করে রাখতে পারেন। সো এরকমই তুমি ধরে নিতে পারো ভেক্টর চ্যাপ্টারটি আমরা পড়ে রাখবো, দ্যাটস ইট। আমি নিজে কখনো পার্সোনালি আগে আগে পড়ে রাখার মানুষ না, ভালো লাগে না এটা বেশি একটা। সো ওই জায়গা থেকে আমি বলতেছি ভেক্টরটা আমরা পড়ে রাখি, যাতে ভালো হচ্ছে। আই এম ফিলিং গুড যে একটা ক্লাস হয়েছে, দ্বিতীয় ক্লাস সবাই নিশ্চয়ই বুঝছো। হ্যাঁ, এই মুহূর্তে করণীয় কি? এই মুহূর্তে আজাইরা তুমি আসলে কিছুই করতে পারতো না। এই মুহূর্তে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ঘোরাফেরা করতে পারো, আনন্দ ফুর্তি করতে পারো। সেটার দরকার আছে, কজ এই ছুটিটা তুমি এরপরে আর পাইতেছো না, এটা হচ্ছে শিওর। তো এটা কইরো, আমি ওটারে খারাপভাবে দেখি না। তবে এক্সট্রা কাজ হিসাবে তুমি এই ক্লাসগুলো করতে পারো, দ্যাটস ইট। খুব কি খারাপ লাগে? একটা ক্লাস তো করা হয়ে গেছে, খুব কি খারাপ লাগে? ক্লাস করতে ভালো লাগে, কিন্তু ক্লাসটা করতে এত খারাপ লাগবে না। আমি ওভাবে করে এই ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে নিব, এইটা করবা। পাশাপাশি আমাদের কলেজ ভর্তির যে গ্রুপটা আছে, ওই গ্রুপে তোমরা যুক্ত হইছো, ওখানে আমরা কলেজ ভর্তি নিয়ে যা করা সেটা করব, ডিফারেন্ট টক। এইটা ফার্স্ট পেপারের ভেক্টর পড়ানো, আর ওইখানে আমরা আলাপ করব কিভাবে কলেজ কি করা যায়। সো আজকে 2 নাম্বার ক্লাস। তো এই দুইটা কাজই তুমি করতে পারো এই মুহূর্তে, এক্সট্রা আর কিছু করার দরকার নাই। অধিক সান্নাসে গাজন নষ্ট বলে একটা ব্যাপার আছে না, যে অনেক কিছু করতে গেছি কিছুই করিনি। তো এটা না করে যতটুকু করার অতটুকু করার, তো এতটুকু আমরা করছি। তো চলো, ওয়েলকাম, আমরা ভেক্টর
পড়া শুরু করি, ঠিক আছে? এ গ্রেড না এ মাইনাস পেলে কি ভালো কলেজে চান্স পাবো ঢাকার দিকে? আরে আগের থেকেই হচ্ছে কি একটা কথা আছে না, ভালো শুভ শুভ বলো, শুভ শুভ বলো, এটা অবশ্য অন্য হিন্দি ল্যাঙ্গুয়েজে হয়ে গেল, বাট এটার বাংলা মিনিংটা হচ্ছে গিয়ে শুভ কথাবার্তা বলো, তাই না? তো এখন আগে এ মাইনাস পাইলে কি হবে এই চিন্তা যারা করে সে মনে হয় এ মাইনাসটাই পাবে। তো এটা না বলে যে ওয়েদারটা পরীক্ষা, তোমার যে পরীক্ষাই হয়েছে না কেন, আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে চাও যেন এ প্লাস পাও। ভালো চিন্তা করবা, তোমার সাথে সব ভালো হবে। নেগেটিভ চিন্তা করবা, দেখবো ওইগুলি তোমার লাইফে হবে, ঠিক আছে? তো অলওয়েজ এই চিন্তাটা মাথায় রাখবা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। নিজের সম্পর্কে ভালো ভালো ভাববা, কজ খারাপ ভাবার আসলে কোনো শেষ নাই। তুমি যখন জীবনে গরু রচনাটি লিখেছিলে, তুমি যখন জীবনে গরু রচনা লিখেছিলে, তুমি কিন্তু উপকারিতা লিখছিলা 95%, আর 5% অপকারিতা একটা প্যারাগ্রাফ লিখছিলা না? এখন উদ্দেশ্যটা কি এই রচনা লেখার? উপকারিতা লেখাটাই উদ্দেশ্য। তো জীবনে যে কোনো একটি ঘটনার প্লাস আছে মাইনাস আছে, মানে পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে। এখন তোমাকে গরু রচনা লিখতে দিলে তুমি কি সব কিছু অপকারিতা লিখতা? না, তুমি 99% উপকারিতাই লিখতা। তো জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনার 99.99% পজিটিভই চিন্তা করতে হবে। নেগেটিভ চিন্তা করলে 100%ও করতে পারো, এবং মনে রাখবা তাতে তোমার জীবনে নেগেটিভ হবে। সো দ্যাটস ওয়াই আই এম সেইং তোমাদের রেজাল্ট যেটা হবে ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহর কাছে চাবা এবং মনে মনে মানবা যে প্লাস তো আমি পাবোই, ঠিক আছে? যদি নাও মানতে ইচ্ছা করে তা জোর করে মানবা। ভেক্টর 2 ক্লাস আপলোড হয়ে যাবে। এবার আসো পড়ালেখায় আসো। আমরা অনেকটা কথাবার্তা বলে ফেলছি, এবার আমরা ভেক্টর ক্লাসে চলে আসব। এবং ভাই, আপনি এত মোটা কি করে হইলেন? আমিও হতে চাই। আরবান ব্রো বলছো, ভাইয়া এটা কমপ্লিমেন্ট দিলা আমাকে নাকি মজা নিলে আমার সঙ্গে? আমি এত মোটা কি করে হইলাম? আমাকে দেখে তোমাকে এত মোটা মনে হয়? মোটা তো কখনো কমপ্লিমেন্ট না। মানে তুমি আবার এটা কেন হইতে চাচ্ছ আই ডোন্ট নো। আমি মোটা না ফার্স্ট অফ অল, সো হেলদি বলতে পারো, ফ্রেশ অ্যান্ড ফ্যাট। ওকে, আচ্ছা এবার আসো এবার আসো ভেক্টর। তো আমরা ভেক্টরের বিভাজন দেখেছি লাস্ট ক্লাসে, আমরা ভেক্টরের বিভাজন দেখেছি। আমরা চাইলে দুইটা ভেক্টরকে ভাগ করে ফেলতে পারি, আমরা চাইলে দুইটা ভেক্টরকে লম্বালম্বিভাবে ভাগ করে ফেলতে পারি, আমরা চাইলে দুইটা ভেক্টরকে লম্বালম্বি করে ভাগ করে ফেলতে পারি। ওকে, তো লম্বালম্বি করে যদি ভাগ করে ফেলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে কোনো ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে ভাগ করে নিতে পারতেছি। যেমন এর উপরে আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে ভেক্টর বিভাজনে আমরা এরকম শিখছি, দেখো এই যে লাস্ট ক্লাসে ভেক্টর বিভাজনে আমরা দুইটা উপাংশ কিভাবে করে বের করে এই অংশটা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যদি একটা ভেক্টর হয় আর, লেটস সে এটা একটা ভেক্টর যেটা হচ্ছে আর, এই আর এর দুটো উপাংশ থাকতে পারে। যে দুটো উপাংশ বলতে লম্বাংশ যদি আমি বলি, একটা হচ্ছে আনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। এবং আমাদের এটা জানা ছিল যদি কোনটা আনুভূমিকের সঙ্গে হয় তাহলে আনুভূমিক বরাবর আরের যে অংশ হবে সেটা হবে আর কস থিটা, আর উলম্ব বরাবর যে আরের অংশ হবে সেটা হচ্ছে আর সাইন থিটা। আমরা দেখেছি যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ হয়। সো এই যে সূত্র আছে, এই সূত্রটা তো কিছুই না, এটা তো আমাদের বারবার ইউজ করতে হবে। বাট বইয়ে এই সূত্রের উপর দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক তুমি পাবে, যে অঙ্কগুলা খুব সহজ, কিন্তু বইয়ে আছে কিছু অঙ্ক। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট, তোমরা দেখবে সূত্র বসাবা এবং তোমরা আনসার পাবা। ভাই আমি এসএসসিতে ভেক্টর পারি না, তো এইচএসসিতে কিভাবে শিখবো? আরিফুর রহমান বলছো এসএসসিতে ভেক্টর আমিও পারতাম না। এসএসসিতে ভেক্টরে কতগুলো প্রমাণ টমান এটি দিয়ে রাখছে, ওইগুলি ভেক্টর পারার কিছু না, ভেক্টরের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় না, কিন্তু ভেক্টর দিয়ে রাখছিল ম্যাথমেটিক্সে। সো তোমাকে বলবো আরিফুর রহমান, তুমি এই যে ক্লাস করবা আর পারবা, মানে এসএসসিতে পারো না, এইচএসসিতে পারবা। এখন এইটার জন্য কি করতে হবে তুমি জিজ্ঞাসা করছো? কি করতে হবে? ক্লাস করতে হবে, পড়তে হবে, আর তো কিছু করার দরকার নেই, তাই না? এই যে ক্লাস করবা পারবা। ওকে, ফাইন। তাহলে এইবার দেখো এখন এরকম করে বলা আছে, এইভাবে বলা আছে, কোনো একদিন কোনো একদিন কোনো একদিন কোনো একদিন বাতাসের কোনো একদিন বাতাসের বেগের কোনো একদিন বাতাসের বেগের
কোনো একদিন বাতাসের বেগের উত্তর ও পূর্ব দিকের উপাংশ, উত্তর ও পূর্ব দিকের, উত্তর ও পূর্ব দিকের উপাংশ, উত্তর এবং পূর্ব দিকের উপাংশ যথাক্রমে 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 2 কিলোমিটার/আওয়ার ও 4 কিলোমিটার/আওয়ার হলে বাতাসের বেগ নির্ণয় করো। বাতাসের বেগ নির্ণয় করো। বাতাসের বেগ নির্ণয় করো। বাতাসের বেগ নির্ণয় করো। এখন প্রথম কথা হচ্ছে এই অঙ্ক খুব কঠিন তো হবে না, এবার এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক তুমি বইয়ে পাবা যেখানে লম্বাংশ বিভাজনের সূত্রগুলো ইউজ করা যথেষ্ট। ঠিক আছে, তো এই অঙ্কটা করলে আমরা সেটা বুঝতে পারবো। এখন ভাইয়া এই একটা জিনিস মাথায় রাখবা যে আমি একটা অঙ্ক কিন্তু লিখলাম, আমি জানি এরকম কিছু কোশ্চেন মাথায় থাকবে, প্রথম দিকে তো টোনটা সেট করার জন্য অনেক দিন লাগে যায়। তো আমি এই যে কোশ্চেনটা লিখছি, তোমাদের একজন দুজন এটা লিখতেছো দেখে আমি বলবো যে এইটা আমি হচ্ছে গিয়ে লিখলাম কেন হাতে, এটা তো আমি টাইপ আকারে রাখতে পারতাম। তো আমি পড়ানোর আগে কখনোই জানি না যে কোন মুহূর্তে কোন অঙ্কটি আসলে করাইতে হবে, এইটা ওই মোমেন্টই বলে দেয়। এইটা যদি আগের থেকে আমি ফিক্সড করে রাখি এই অঙ্ক আমি করাবো, বিশ্বাস করো তোমার ওই ক্লাসটি ভালো লাগবে না। এখন গেল এটা লিখতে তো কষ্ট আমার হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না, স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং এটাতে বেটার হবে। এটা গেল একটা। কিন্তু লিখে লিখে কি অনেক অঙ্ক করানো যাবে? লিখে লিখে যতগুলো করানো যাবে ততগুলো তো আমি করাই ফেলবো। এবং এই পুরো ক্লাসের ম্যানারটা হচ্ছে আমরা যখন পুরো ভেক্টর পড়ে ফেলবো, পুরো ভেক্টর যখন পড়ে ফেলবো তখন আমরা ভেক্টরের সকল থিওরি জানি, মেজরিটি অঙ্ক সম্পর্কে আইডিয়া পেয়ে গেছি, তখন লাস্টের যে 2-3টি ক্লাস ওখানে আমরা ম্যাথ সলভ করব। বইয়ের যাবতীয় যা ম্যাথ আছে, ওই তোমাদের যত বই আছে শত বইয়ের যত ম্যাথ আছে সব টাইপ আকারে কিন্তু তখন সলভ হবে, তখন তুমি রেডি সব অঙ্ক নেওয়ার জন্য। সো এইগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে লাগবে না। ওকে, ফাইন। ওকে, এবং আরেকটা কথা হচ্ছে গিয়ে তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে কম্প্যারিজন আমি একদমই পছন্দ করি না। কম্প্যারিজন করলে না, আমি একটা জিনিস জানি যে স্টুডেন্টরা যেটাকে সত্য মনে করে সেইটা সে মেনে থাকুক, ইস ভেরি গুড, কিন্তু আমার যেটা সত্য সেটা আমার জানা আছে। এই মুহূর্তে আমি এটা বিশ্বাস করতে পছন্দ করি, এটা এইভাবে নেওয়া যাবে না, কেউ এভাবে নিবা না অহংকার হিসাবে। এই মুহূর্তে আমি এটা বিশ্বাস করতে পছন্দ করি যে ফিজিক্সটা আমরা পড়বো, এই ফিজিক্সটা তুমি আর কোথাও অ্যাভেলেবেল পাবা না। ঠিক আছে, এখন তোমরা আবার একজনের ক্লাস লাগাই দিছো এই প্ল্যাটফর্ম নাকি এই প্ল্যাটফর্ম। আমি তাদেরকে বলবো দেখো এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম কোনো প্ল্যাটফর্মই ছিল না। তোমরা এই প্ল্যাটফর্ম ভালো না এই প্ল্যাটফর্ম, আমি যে প্ল্যাটফর্মে দাঁড়ানো আছি সেই প্ল্যাটফর্ম, এবং আরও একটা প্ল্যাটফর্মের নাম তোমরা বলতেছো, আমি কিন্তু বলতেছি না কেউ ছোট কেউ বড়, ডেফিনেটলি সবার ওই জায়গাটা ক্রিয়েট হয়েছে। কিন্তু এতটুকু আমি বলতে পারি আমি যত সাল থেকে ফিজিক্সটা পড়াচ্ছি তখন এইসব প্ল্যাটফর্ম কেউই ছিল না। এই প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম এই 3-4 বছর আগের কাহিনী। ঠিক আছে, সো ওখানে তোমরা এই কম্প্যারিজনে যাও না, এই কম্প্যারিজনে যাওয়ার কিছুই হয় না। পড়ালেখাটা তোমরা করো, যেখান থেকে তোমার পড়া ভালো হয় তোমরা সেখান থেকেই পড়বা। আমি বলবো যেখান থেকে তোমার পড়াটা হবে তুমি সেখান থেকেই পড়বা। এখন তুমি দেখো কোথা থেকে তোমার পড়া হয়, এই ফিজিক্স ক্লাসে আসো। এবার দেখো যে কোন কোনো কোনো একদিন বাতাসের বেগের উত্তর ও পূর্ব দিকের উপাংশ যথাক্রমে দেওয়া আছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এই যে দেখো, আগে আমাদের জানতে হবে উত্তর পূর্ব দিক কোন দিকে হয়। মনে রাখবা যে উত্তর সবসময় উপরে, তাহলে উত্তরের অপোজিট দক্ষিণ, আর পূর্ব হচ্ছে ডানে, এটা পূর্ব, তাহলে এটা হচ্ছে পশ্চিম, এভাবে কনভেনশনালি ধরে। ওকে, আচ্ছা, তো এবার বলে দিছে ওই দিন যে বাতাস কোন দিকে বইতেছে সেটা কিন্তু বলা নাই, কিন্তু এটা বলে দিছে বাতাসের বেগের উত্তর ও পূর্ব দিকের, বাতাসের বেগের উত্তর ও পূর্ব দিকের উপাংশ যথাক্রমে 2 কিলোমিটার ও 4 কিলোমিটার। মানে বাতাসের যে বেগ তার পূর্ব দিকে একটা অংশ আছে এবং তার উত্তর দিকে একটা অংশ আছে, এবং এখানে বলে দিছে পূর্ব দিকের যে অংশ,
পূর্ব দিকের যে অংশ সেটা হচ্ছে 2 কিলোমিটার পার, সরি এটা 4 হবে, এখানে বলছে উত্তরে হচ্ছে 2, পূর্বে হচ্ছে 4। তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে উত্তরে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আর পূর্ব দিকে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, উপাংশ বলে দিছে। এখন বাতাসের বেগ নির্ণয় করতে হবে, সেটা তো বুঝেই গেছো, পূর্বে একটা উত্তরে একটা অংশ বলছে লম্বাংশ, তাহলে এটা কোয়াইট কমন সেন্স যে এদের লব্ধি এই মাঝ বরাবর থাকবে কোনো একটা দিকে, ওকে, যেটা বাতাসের বেগ সেটাই আমরা বের করতে চাই। ধরলাম এটাই সেই আর ভেক্টর, বাতাসের বেগ ভেক্টর, এবং এটা হচ্ছে তার আনুভূমিক অংশ, এটা হচ্ছে তার উলম্ব অংশ। সেই আরকে আমরা বলতে পারবো বাতাসের বেগ, বাতাসের বেগ, বাতাসের বেগ। ওকে, তাহলে দেখো তো, আমি যদি পূর্বের সঙ্গে কোনটা থিটা ধরি, তাহলে আর এর পূর্ব দিকের অংশটা কত ছিল? পূর্ব দিকের অংশটা ছিল আর কস থিটা, পূর্ব দিকের অংশ আর কস থিটা, এবং উত্তর দিকের অংশ হচ্ছে আর সাইন থিটা, উত্তর দিকের অংশ আর সাইন থিটা। আমি কোনটা ধরে নিয়েছি হচ্ছে গিয়া পূর্বের সঙ্গে, তাহলে কি বুঝে গেছো? এই আর কস থিটা ইকুয়ালস টু এত, আর সাইন থিটা ইকুয়ালস টু এত, তাহলে তো অঙ্কটা শেষ, অঙ্কটা তো এখানে শেষ, খুব সহজ। আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা ইকুয়ালস টু 2, আর আর কস থিটা ইকুয়ালস টু হচ্ছে গিয়া 4। এখন আমাদের বের করতে হবে আর এর মান, বাতাসের বেগ নির্ণয় করো। এখন বেগ একটা ভেক্টর রাশি, তো বুঝতেই পারতেছো তার বেগ নির্ণয় করতে বলা মানে মান নির্ণয় করা এবং দিক নির্ণয় করা। স্যার সোনারগাঁও আসেন, রেদওয়ান স্যারকে নিয়ে নিয়ে জাদুঘর পানামা সিটি আসেন, ঘুরে যান বলছো। থ্যাংক ইউ, তুমি ইনভাইট জানাইছো। সো জাদুঘর পানামা সিটি ঘুরে যাওয়ার কথা বলেছো, সো সেটা ঘোরা আছে, তবে তুমি ইনভাইট জানাইছো, দ্যাটস না। কিন্তু খুব বাজে একটা কথা আসলে আমি মানে কনফেস করতেছি, মানে এটা আমার কেন জানি এরকম একটা অবস্থা হয়েছে, সেটা হচ্ছে আমি কোনো জায়গায় যাই না, আমি কোনো জায়গায় যাই না। তো আমি যখন কোনো জায়গায় যাই না, তখন আমার উপরে আমার সব ভাই ব্রাদাররা যারা আছেন তারা খুব মন খারাপ করে। এটা তোমাদের বলে রাখি আগে, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা অনেক কিছু জানবা যেটা অনেকেই জানবে না, কারণ তোমরা ক্লাস করবা দেখে এটা জানতে পারবা। আমি কোথাও যাই না, তো আমি যে কোথাও যাই না, এই জন্য সবাই আমার উপরে খুব মন খারাপ করে। বড় বড় ইভেন্ট হয়ে যায়, বড় বড় ইভেন্ট হয়ে যায়, এই যে এডটেক, এডটেক একটা কমিউনিটি, এখানে সবাই সবার সঙ্গে পরিচিত। তো বড় বড় ইভেন্ট হয়ে যায়, কারো বিয়ে হয়ে যায়, কারো এই হয়ে যায়, কারো দুনিয়া ভেঙে যায়, তো অনেক কিছু হয়। সো আমি না যাই না, দেখা যায় যে ইনভাইট করছে, ভাই আপনি কিন্তু অবশ্যই আসবেন, এই হবে সেই হবে, আমি সেখানে যাই না। এখন যাই না যে, সেটা আমার অভ্যাস। আমি মানে খুব বড় গ্যাদারিংয়ে আমি যেতে খুব একটা পছন্দ করি না, খুব মানে আমি কমফোর্টেবল ফিল করি না, সোশ্যাল অকার্ড এটা ধরে নাও তোমরা, যে আমি যেতে আসলে পছন্দ করি না। আমি তোমাদেরকে পড়াতে যতটা পছন্দ করি, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, ততটা আমি বড় বড় অনুষ্ঠানে গিয়ে আসলে পাই না। এটা আমি বলতেছি রিসেন্ট সব ঘটনাতে। তো তখন যারা ইনভাইট করে তারা আমার উপরে খুব রাগ হয়ে যায়, তারা খুব ক্ষেপে যায়, তারা ভাবে যে আমি অহংকার করছি, আমি হয়তোবা তাকে ডিভ্যালু করছি। কিন্তু এটা আমি তোমাদেরকে একটু বলে রাখি এই অকেশনে, যে ব্যাপারটা মোটেও ওরকম না, আমি একাই থাকতে পছন্দ করি। ফাইন, ওকে, যশোর আসেন, সাগরদাড়ি মাইকেল মধুসূদনের বাড়ি ঘুরে যান। আচ্ছা যশোর যাবো, আমার নিজের বাড়িও খুলনা। ওকে ফাইন, ওকে, তো এবার আসো, এবার আসো, এবার আসো। সো এটা বলে ফেললাম তাই না? তো যারা আমার উপরে মন টন খারাপ করে আছে তারা তারা এটা যদি শুনে তাহলে জানতে পারবে যে আমি যাই না আসলে। তো ওই এটাই আর কি। তো এরপর এরপর তো দেখো, এখন আরটা আমাদের বের করতে হবে, বাতাসের বেগ নির্ণয় করা, বাতাসের বেগ নির্ণয় করতে হবে। এখন বেগ নির্ণয় করতে হলে বেগের মান এবং দিক দুইটাই লাগবে। এখন এই দুটো তো আমরা জেনে ফেলছি, তো এখান থেকে দেখো যে দিকটা বের করা অনেক সহজ হয়ে গেল। কিভাবে হলো? এই দুইটা ভ্যালু জানলেই দিকটা বের করা যাচ্ছে, এই দুটো ভ্যালু জানলেই দিকটা বের করা যাচ্ছে। কিভাবে? দেখো দুইটাকে ভাগ করে দিলেই কোণ বেরোয় যাবে। এই দুজনকে যদি আমি ভাগ করে ফেলি, তাহলে ভাগ করে ফেললে কি হবে? দেখো এদেরকে যদি ভাগ করে ফেলি, তাহলে আর আর কাটা থাকবে ট্যান থিটা, থাকবে ট্যান থিটা ইকুয়ালস টু হাফ, থাকবে ট্যান থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে দেখো এখান থেকে আমরা থিটা বের করে ফেলতে পারবো, মানে বাতাসের বেগের দিক, বাতাসের বেগের দিক, বাতাসের বেগের দিক, বাতাসের বেগের দিক, এটার ভ্যালু আসবে 26.5
5-6 ডিগ্রি, এটা বাতাসের বেগের দিক, বাতাসের বেগের দিক, বাতাসের বেগের দিক। তাহলে দেখো এই যে দিকটা যেটা আছে সেটা সে বের করে ফেলছে। দিকটা হচ্ছে 26.56 ডিগ্রি। কার সঙ্গে? পূর্বের সঙ্গে 26.56 ডিগ্রি কোণ করে এরা যাচ্ছে। সো বেগের দিক বের করে ফেলছি, বাট বেগের দিকটাই তো শুধু বের করতে বলেনি, মানও তো বের করতে হবে। সো মান কেমনে বের করব? দেখো এই দুজনকে বর্গ করে যদি যোগ করে দেই তাহলে আর এর মান বেরো যাবে। কেমনে বেরোবে? এটা আমরা 19 এই ক্যালকুলেশন আমরা দেখছি। এই দুটোকে বর্গ করে যোগ করে দিব, তাহলে দেখো আসবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কজ স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 2কে বর্গ করলে 4, 4কে বর্গ করলে 16, মানে 20। নিশ্চয়ই সবাই বুঝতে পারছি। তাহলে দেখো এখান থেকে আর স্কয়ারকে কিন্তু কমন করে নেওয়া যাবে। আর স্কয়ারকে কমন করে নিলে থাকবে সাইন স্কয়ার থিটা প্লাস কহ স্কয়ার থিটা, ওকে, ইকুয়ালস টু 20। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, আমরা লাস্ট ক্লাসেও জানছি। তাহলে এটা যদি 1 হয় তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু 20 হয়, তাহলে আর কত হবে? আর কত হবে? নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, √20। √20 মানে 2√5, 2√5 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমরা বেগটা কিলোমিটার পার আওয়ারেই রাখছিলাম, তাহলে দেখো যে আর এর ভ্যালু মানে বাতাসের বেগের মান 2√5 কিলোমিটার পার আওয়ার, এবং বেগের দিকটা হচ্ছে 26.56 ডিগ্রি পূর্ব দিকের সঙ্গে। সো এই অঙ্কটা তোমরা তপন স্যারের বইয়েও পাবে। সো এই সূত্র দিয়ে খুব যে বেশি ডিরেক্ট অঙ্ক আছে তা না, এই সূত্র দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্ক, 2-1টা জোর করে বানানো বলতে পারো অঙ্ক আছে। বাট এই সূত্রটা অনেক অঙ্কের ভিতরেই, মানে এই উপাংশে বিভাজন অনেক অঙ্কের ভিতরেই ডেফিনেটলি করতে লাগবে। তো যেটা আমরা বাইদা বাই দেখতে পারবো। আর এর উপরে ভেক্টর চিহ্ন থাকতে হবে, ভালো বলছো। আর এর উপরে ভেক্টর চিহ্ন থাকাটাই ভালো, হ্যাঁ থাকতেই হবে। যদি মান বুঝায় তাহলে ওইটার উপরে ভেক্টর চিহ্ন না দিলে হবে। যদি বুঝি আর একটা ভেক্টর রাশি কিন্তু উপরে ভেক্টর চিহ্ন দেই নাই, তার মানে আমি বুঝাইছি ওইটা দ্বারা তার মান বুঝাচ্ছি, আর চিহ্ন দিছি মানে সেটা যে ভেক্টর সেটাই বুঝাচ্ছি। ঠিক আছে? তো এটা আমরা বুঝে গেছি। এখন লম্বালম্বি আমরা ভাগ করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা বেসিক্যালি পড়ব সেটা হচ্ছে নদী ও নৌকা। নদী, তাই না? নদী ও নৌকা। তো নদী ও নৌকা ব্যাপারটা কি? তোমরা যারা এখন স্টুডেন্ট HSC 28, তো এই নামটা এখন তোমার জন্য কমন না, বাট তুমি যখন একটু সামনে আগাবা, 1 মাস যেতে না যেতেই তুমি দেখবা যে ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টারে এই অঙ্কগুলো খুবই প্রমিনেন্ট, খুবই ভাইব্রেন্ট, প্রচুর পরিমাণে আছে। নদী নৌকা বললেই সবাই একটা স্পেসিফিক টাইপ অফ অঙ্ক বুঝে যায়। এটা নদী নৌকা হতে পারে, এটাকে আমরা নদী ও সাঁতারুও বলতে পারি। নদীতে যখন নৌকা চলে ওরকম করে নদীতে সাঁতারুও সাঁতার কাটতে পারে, এরকম নানা রকম সিনারিও আসবে। সো এই অঙ্কগুলো খুবই কমন, এবং শুধু কমন বললে চলছে না, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্টও বটে। ইম্পর্টেন্ট বলতে এই অঙ্কগুলো না পেরে তুমি এইচএসসি পরীক্ষা উতরাইতে পারবে না, তোমাকে এটা তোমার পথে চলে আসবে। নদী হচ্ছে এমন জিনিস যে আমাদের ছোটবেলায় বাবা মা দাদাদের গল্পে এরকম শোনা যায় যে তোরা এই বয়সে কি পরিশ্রম করস। আমার বয়সে আমি স্কুল যাইতাম হচ্ছে গিয়া 10 মাইল পথ হাইটা, পথে পড়তো একটা নদী, কোনো দিন ওই নদী ছাপায়া চলে যাইতাম নদীতে সাঁতার কাইটা। শুনছো তোমরা? বাপ দাদাদের গল্প এরকম হবে যে তুমি যখন না পড়বা তখন তোমার প্যারেন্টস তোমাকে বলবে যে তোরা তো পরিশ্রম করতেই পারিস না, তোদের মতো বয়সে 10 মাইল হাইটা মাঝে পড়তো নদী, সাঁতার কাইটা চলে যাইতাম স্কুলে। তো এইটা শোনার পরে আমার তাকে বলতে মন চাইতো যে এই কাজ করার পরে তুমি স্কুলে যায় আর পড়ার শক্তি কই পাইতা? একটা নদী সাঁতার কাটলা, 10 মাইল হাঁটলা, তোমার স্কুলে না যায় তো অলিম্পিক রেসে যাওয়ার দরকার ছিল, সেখানে তুমি
সুইমিং কম্পিটিশন করতে পারতা, তারপরে দৌড়ের প্রতিযোগিতা করতে পারতা, যেহেতু তোমার অভ্যাসটাই 10 মাইল হাঁটা আর মাঝে নদী পাড়ি দেওয়া। পালাপাট, আমি মজা করছি, যাই হোক তোমরা এটা বুঝতে পারো ডেফিনেটলি। তো এইটাও একটু তোমাদেরকে বলে নেওয়া দরকার যে মজা মজা হিউমার এবং সিরিয়াসনেসের মধ্যে পার্থক্যটা একটু বুঝতে পারতে হবে আর কি। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমি মনে হয় বলেছিলাম যে ভেক্টর চ্যাপ্টারটা পড়লে মনে হয়, ভেক্টর নামটা শুনলে আমার মনে হয় ভেক্টর দি গামা, একজন পর্তুগিজ জলদস্যু মোস্ট প্রবাবলি। তো একজন আবার দেখি ইউটিউবেই ভিডিও আপলোড হওয়ার পরে, আমি গতকালকে রাতে সবগুলো কমেন্ট দেখছি, কি কমেন্ট করে পোলাবান এই তো। একজনে লিখছে যে ভাইয়া ওইটা ভেক্টর দি গামা না, ওইটা হবে ভাস্কর দা গামা। সো আমি বুঝাইতে পারি নাই যে পর্তুগিজ বহু মানুষের নাম ভেক্টর হয়, আমি এই অর্থে বলছি, আমি ভাস্কো দি গামার নাম বলি নাই। বুঝছো তো, হিউমার ওইটা বুঝতে পারতে হবে আর কি। এখন আমি যে বলছি মাইল মাইল পথ হাইটে বাবারা হচ্ছে গিয়া নদী পাড়ি দিয়া যাই তো স্কুলে, তোমরা মজা করো। তো আমি এটা বলছি, কেউ কেউ আবার অফেন্ডেড হয়ে যাও না, ভাইবো না ভাইয়া আপনি আপনার বাবার এই ক্রেডিটকে ছোট করে কেন দেখতেছেন, আরে ভাই এরা মজা, এতটুকু বুঝতে হবে। যাই হোক, ফাইন। তো নদী ও নৌকা, নদী ও নৌকা, তো এই অঙ্কগুলোতে কি হয় বেসিকলি, এই নদী ও নৌকার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোতে আমরা দেখব, এই অঙ্কগুলোতে আমরা দেখব যে একটা প্রবাহমান নদী থাকবে। আমি খুব ধীরে সুস্থে এই ক্লাসে নদী নৌকার সকল কিছু সহজ করে দিব, আসলেই খুব সহজ করে দিব, কিন্তু ধীরে সুস্থে করব, কারণ আমাদের কাছে ওই সময়টা আছে। আর মনে রাখবা, ভালো মতো শিখলে সেটা একদম ক্লিয়ার থাকে, ভোলার কোনো চান্স থাকে না। নাহলে এটা 5 মিনিটও আমি পড়া দিতে পারি, তাতেও হয়ে যাবে, বাট সেটা করবো না তোমাদেরকে ভালোবেসে। তো সেটা তখনই করবো না যখন তোমরা আসলে মনোযোগ দিয়ে ক্লাসে থাকবা। স্যার ব্রাজিল তো হেরে যাবে, তা আমি তো প্রথম ক্লাসে বলছিলাম ব্রাজিল আর্জেন্টিনা কেউ এবার কাপ পাবে না, এরা কোট করে রাখো, প্রথম ক্লাসে বলছি আজকেও বলতেছি, ব্রাজিল হেরে যাবে। সেটার কারণ ব্রাজিল খারাপ শুধুমাত্র সেটাও না, আমি ব্রাজিল সাপোর্টার না এই জন্য আমি বলতেছি এটা, সেটাও না। ঠিক আছে, মরক্কো টিম ভালো ছিল, হারা উচিত ছিল লাস্ট ক্লাসে, লাস্ট ম্যাচে ব্রাজিলের। কিছু জায়গায় আমার মনে হচ্ছে ব্রাজিল ভালোই খেলছে। এদের যে ওই আলোচনা না যাই। কয়দিন পর পর আপনি ক্লাস নেবেন ভাই, কয়দিন পর পর আপনি ক্লাস নেবেন, রুটিন আপলোড আছে সপ্তাহে 3 দিন। ওকে, আচ্ছা। তো এবার আসো নদী নৌকা। সেই অঙ্কগুলোতে কি হয়, এই অঙ্কগুলোতে কি হয়, আমরা পড়ালেখায় একটু থাকি, হ্যাঁ আমরা এখন পড়ালেখায় চলে আসি। দেখো, তো এই অঙ্কগুলোতে একটা নদী থাকবে, যেই নদীতে প্রবাহমান, যেই নদীতে প্রবাহমান স্রোত থাকবে, মানে স্রোতের বেগ থাকবে, নদীর একটা প্রস্থ থাকবে, এবং ওই স্রোতহীন নদীতে একটি নৌকা, তাই না, একজন নৌকা হচ্ছে গিয়ে নদী পাড়ি দিতে চেষ্টা করবে। তো সে বিভিন্ন স্টাইলে নদী পাড়ি দিবে। তো কোন স্টাইলে পাড়ি দিলে কি কি ঘটনা ঘটবে সেগুলো আমরা দেখব। একজন বলছে নোমান 27 ব্যাচ তো ভুলে গেছেন, ভাই ভুলি নাই, 27 ব্যাচে ভোলার কোনো কারণই নেই, 28 ব্যাচকেও মনে আছে, 27 ব্যাচকেও মনে আছে, ইভেন 26 ব্যাচকেও মনে আছে। এখন এই ক্লাসটা 28 ব্যাচের, কিন্তু আমি জানি আমার 27 ব্যাচের পোলাপানও এই ক্লাস করতেছে। এবার খেয়াল করো, তো এইখানে কি হবে, নদীটা থাকবে, এই যে সেই নদী, এই সেই নদী, যেই নদীতে আমাদের বাবারা সাঁতার কেটে স্কুলে যাইতেন। তো এবার দেখো যে, এবার দেখো যে এই যে নদী, তো এই নদীর যে প্রস্থ, এইটা অঙ্কে দেওয়া থাকবে। তো আমরা ধরে নিব কোনটাকে কি বলবো, আমরা সব কিছু ফর্মুলেট করে ফেলবো। তো এই যে নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থ, এইটা হচ্ছে নদীর প্রস্থ ডি। আমরা ধরে নিব নদীর প্রস্থটা ডি। এখন নদীর প্রস্থ সবসময় সমান হওয়ার কথা না, কিন্তু বাস্তবে কোনো জায়গায় নদী মোটা, কোনো জায়গায় চিকন, কিন্তু আমাদের এই নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। সো এরকম একটি আদর্শ নদী এটা, যার দুই প্রান্ত সমান্তরাল, যার দুই প্রান্ত সমান্তরাল, প্রস্থটা ডি। ওকে, আচ্ছা, ফাইন। এরপর 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 এই নদীতে একটা স্রোত থাকবে। তো এইটা তো কমন সেন্স, স্রোত সবসময় কি ডান থেকে বামে যাবে, এই দিকে একটা দিকে যাবে দৈর্ঘ্য বরাবর, রাইট। তো এই দিক বরাবর একটা স্রোত থাকবে, এই যে স্রোত, দেখো দেখো কত সুন্দর স্রোত। তো এই যে দেখো স্রোত, হ্যাঁ, এখানে একটা স্রোত থাকবে, স্রোত তো থাকলে তার একটা বেগ থাকবে, স্রোতের বেগ। স্রোতের বেগকে আমরা ধরবো, স্রোতের বেগকে আমরা ধরবো, স্রোতের বেগ, স্রোত, স্রোতের বেগ, স্রোতের বেগ, স্রোতের বেগকে আমরা ইউ ধরবো, স্রোতের বেগকে আমরা ইউ ধরবো, এটা একটা ভেক্টর রাশি, এটার মানকে ইউ বলবো।
এই যে ইউ ভেক্টর। ওকে, এখন এই নদীতে তো নিশ্চয়ই একটা নৌকা চলার চেষ্টা করবে। এই নদীতে একটা নৌকা চলবে বা একজন সাঁতারু এই নদীকে পাড়ি দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেই সাঁতারু বা নৌকা ডেফিনেটলি একটা বেগে এই নদী পাড়ি দিবে, তাই না? সো একটা বেগে এই ভাঙ্গা নৌকা পাড়ি দিতে রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে এলাম গাঙ্গে। সো ব্যাপারটা এরকম হয়ে যাবে যে 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 এইখানে নৌকাটা একটা বেগে রওনা দিবে, নৌকাটা এই স্রোতযুক্ত নদীতে চলার চেষ্টা করবে, তাহলে নৌকার একটা বেগ থাকবে, এটাকে আমরা বলবো নৌকার বেগ, এটাকে আমরা বলবো নৌকার বেগ। এবং নৌকার বেগকে আমরা ভি ধরবো। কেন এই ধরাগুলা ইম্পর্টেন্ট? ধরাগুলা ইম্পর্টেন্ট এই কারণে আমরা নদী নৌকা সকল কিছুকে না ফর্মুলেট করে ফেলবো, সকল কিছুকেই। এটা তো বারবার আসে, কখনো কখনো এমসিকিউতে আসে, কখনো কখনো বড় অঙ্কে আসে। আমি যদি সব কেসগুলোকে সূত্রের মতো করে গুছায় রাখতে পারি, তাহলে এইখানে রেসপন্স রেট অনেক ভালো থাকবে। সো কোনটারে আমি কি ধরবো সেটা আগে বলবো, যাতে করে ওই ফর্মুলেশনে বুঝতে পারি যে এই সূত্রটা এরকম কেন। ওকে, এই কোর্সের ক্লাস বাট ফার্স্ট চ্যাপ্টার ওপেন। হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার ওপেন। ভাই তোমাদেরকে পড়াইতে কোনো কার্পণ্য নাই, এর থেকে পড়াইতে আসছি শুধুমাত্র টাকা পয়সা কামাইতে না, এইটুকু কিন্তু আগে স্টুডেন্ট তোমরা জানো। তার মানে এই না যে তোমার আসলে এই কোর্সটি পুরোপুরি ফ্রি তুমি কোনোদিনই পুরোটা পাবে না, কিন্তু এটা সত্য একটা চ্যাপ্টার যদি আমি গুছাই দিতে পারি, এই একটা ভেক্টর চ্যাপ্টার যদি আমি গুছাই দিতে পারি, তাহলে আমি এতটুকু বিশ্বাস করি আর না হলে 10,000 স্টুডেন্ট এইচএসসি লাইফে সঠিক ট্র্যাকে থাকবে, সে হয়তো বা পথ বিচ্যুত হয়ে যেতে পারত। কেন? এই ঘটনাটি এত প্রমিনেন্ট আমার খুব কষ্ট লাগে। একটা স্টুডেন্ট এসএসসি পর্যন্ত ভালো স্টুডেন্ট, এইচএসসিতে এসে সে হারায় যায়, নষ্ট হয়ে যায়, এরকম শোনা যায়। বাবা মা বলে যে আমার ছেলে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কি যে হইল বাবা, যখনই এইচএসসিতে আসছে আর পড়ালেখা করে না, খালি আড্ডা টাড্ডা দিয়ে বেড়ায়, রেজাল্ট খারাপ করছে, এখন এই সংসার এই ঘর কে চালাবে? ওর বাবা এরকম অসুস্থ, বা ওর বাবা নাই, বা এরকম একটা অবস্থা, বা আমাদের অবস্থা এরকম, কিন্তু ও পড়ালেখা করে না। এখন ওকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইতে যে টাকা লাগবে, ওই টাকা ভাই আমাদের জায়গা জমি সব বেচাও হবে না। তো এরকম সিনারিও কেন হয়? খারাপ লাগে তখন যে মানে একজনের দিকে তাকায় আছে পুরা ফ্যামিলি, এবং সেই নাকি আসলে ব্যর্থ হয়েছে, এবং তখন না ওই ছেলেটার জন্য ওই মেয়েটার জন্য আরও খারাপ লাগে যে ও চায় নাই তো এরকম হোক, বাট এরকম হয়ে যায়। এবং এই ঘটনাটি কম না, নেহাতি কম না, এই ঘটনাটি হবে। তার কারণ কি হয় জানো? বড় কারণ, যখনই এসএসসি থেকে এইচএসসিতে আসে পড়ালেখার ওই ইন্টারেস্টের জায়গাটাই হারায় ফেলে। কারণ হচ্ছে টিচাররা এসে সাবজেক্ট নলেজটা স্টুডেন্টের ভিতরে গেঁথে দিতে পারে না। ব্ল্যাকবোর্ডকে দেখায় তার মুখ, আর তোমাদেরকে দেখায় তার পেছন দিক। তো এটা আমি এই কারণে বললাম যে জাস্ট লেখামেখা চলে যায় স্যারে কলেজের। তো স্টুডেন্ট পড়তেই গেছিল অনেক আগ্রহ নিয়ে, নতুন খাতা নতুন কলম নিয়েই গেছিল কলেজে, কিন্তু যায়া সে অনেকদিন চেষ্টা করছে, তীব্র প্রাণশক্তি নিয়ে চেষ্টা করেও না পড়ালেখার ভিতরে ইন্টারেস্ট পায় না, সে বুঝে গেছে সে পারবে না, তখন সে ছেড়ে দিছে। কিন্তু এটা ছিল একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং। সে যদি ওই চ্যাপ্টারটা আসলেই সহজভাবে যেভাবে পড়তে হয় পড়তো, তাহলে সে কোনোদিন কলেজ আর বাঙ্ক করতো না, সে পড়ালেখা যেখানে হয় সেখানে যায় যুক্ত হইতো। তো তাকে ওই ওই জায়গাটা তো দেখাইতে হবে, হোপটা তো দেখাইতে হবে, এটা তো সোজা। এখন আমার বাস্তবতা হচ্ছে আমি নটরডেম কলেজ থেকে পড়ছি, তো আমি জানতাম যে শুরু থেকেই সব সুন্দর, কিন্তু যেই সুযোগটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন সেখান থেকে আমি এটা জানি, তোমরা অনেকে এটা মানতে পারবা না, আবার এই বাস্তবতা আছে। ওই প্রদীপ জ্বালায় গ্রামে বসে থাকা গ্রামে ওই ছেলেটা জানেই না যে এত ভালো করে পড়া যায়। তো ওর জন্য তো এটা একটা সুযোগ। আমি যদি ভেক্টর চ্যাপ্টারটি সহজে পড়ায় দিই, তাহলে স্টার্টিংয়ে যদি মজা পাওয়া যায়, স্টার্টিংয়ে যদি সহজ লাগে, তাইলে সে ফিনিশিং লাইন পর্যন্ত যাবে, সে বুঝে যাবে করতে হবে কি। সো দ্যাটস দ্য মোটিভ, ভেক্টর চ্যাপ্টারটি তোমাদের জন্য ওপেন করে রাখা। মোটিভ এটা মোটেও না, মোটিভ এটা জিন্দেগিতেও না। হাজার মানুষ বললে আমি মানতে চাবো না যে ফ্রিতে পড়াইতেছে পোলাবান যেন কোর্সে ভর্তি হয়, তা হবে আমি জানি, কিন্তু আমার মোটিভ আমি জানি। আমার মোটিভ এই একটা চ্যাপ্টার আমি যদি পড়াই দিই, ওই 10,000 পোলাপান যারা ঝরে যাইতে পারতো, তারা যদি না ঝরে যায়,
তাহলে আমি বিশাল কিছু করে ফেলছি, আমি এটা মনে করি। লন রোলারের টপিকটা কি নৌকার পর? হ্যাঁ, লন রোলারের টপিক বা ট্রলির টপিক, এই সব কিছুই আসলে এই লম্বাংশ উপপাদ্য আমরা যেটা দেখছি, লম্ব উপাংশ, এটা দিয়ে করা যায়। সো আমি আগে নদী নৌকা আজকে ক্লাসে এতটুকু দেখাবো। নেক্সট ক্লাসে আপাত ওজন, লন রোলার এবং আরও অনেক কিছু আছে। আজকে এই অংশটাই আমার টার্গেট ছিল, আমি এটা আগের ক্লাসেও বলছি, নিশ্চয়ই মনে আছে। দেখো, আচ্ছা, সব টপিকই পড়ানো হবে এইগুলা বলতে হয়, কারণ প্রথম ক্লাস হয়েছে, আমি তোমাদের রিভিউ দেখছি, আমি তো সাইলেন্ট ওয়াচম্যান, সব দেখি, কমেন্ট করি না অনেক সময়, দেখি সব। সো দেখতেছিলাম কমেন্টে এরকম কমেন্ট আসছে, ভাই ভালো করে পড়ানো মানে হচ্ছে গিয়া প্রথমে সদৃশ ভেক্টর কি, বিপ্রতীপ ভেক্টর কি, এই ভেক্টর কি, সংজ্ঞাগুলা কেন তিনি বলেন নাই বইয়ের শুরুতে আছে? আরে আহম্মক, আমি তোমাদেরকে যাই কমেন্ট করছি স্যারে বলতেছি যে এইগুলো আমি বলি নাই। আমি এই কথা কি তখনই বলছি না ফার্স্ট ক্লাসে যে এইগুলো আমি এখন করবো না, যখন দরকার তখন আমি বলবো? তো বইয়ে আর কয়টা ভেক্টরের সংজ্ঞা আছে? কয়টা আছে? 2-3টাই তো আছে। আরও অনেক কিছু জানার আছে, সবই আসবে, বাট আমি এটাকে ভেঙে সাজাবো আমার মতো করে। চ্যাপ্টারের শুরুতে যেটা আছে ওটা আমার শুরুতেই বলতে হবে, এমন নিয়ম কোন দুনিয়ায় আছে? সবই আসবে, বরঞ্চ বেশি আসবে। এবার আসো, ফাইন। তো ওইভাবে চিন্তা করার দরকার নাই যে কোনো টপিক কোনটা কখন আসবে। একদম শিওর থাকো যে টপিক যখন আসার তখন আসবে, তার থেকে বেশি আসবে। এখন যা যা সামনে আসবে ওইগুলো পড়তে হবে। তো আমরা দেখে গেছি যে এই তিনটা আমাদের কাছে আইডেন্টিফাইড থাকবে, সেটা হচ্ছে স্রোতের বেগ, নৌকার বেগ, আর হচ্ছে নদীর প্রস্থ। এখন ওই যে নৌকা চালাবে সে বিভিন্ন রকম ভাবে আসলে নদী পাড়ি দিতে চাবে। সো তিনটা কেসই থাকে, একটা হচ্ছে সোজাসুজি নদী পাড়ি দেওয়া, সোজাসুজি নদী পাড়ি দেওয়া, সোজাসুজি নদী পাড়ি দেওয়া, সোজাসুজি পাড়ি, সোজাসুজি পাড়ি মানে সে একদম ডিরেক্ট নাক বরাবর যেতে চায়, এটা। 2 নাম্বার কেস থাকে, 2 নাম্বার কেস থাকে সোজাসুজি যে পাড়ি দেওয়া, এটা কি আবার বলা যেতে পারে সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি। দেখো, সোজাসুজি পাড়ি দেওয়া মানে কি? সব থেকে শর্টেস্ট পাথ, সহজ পথ, সোজা যাবে, বাঁকা তারা যাবে না, মানে পথ তো কম যাবে। ফাইন। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়া, সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিবে। এখানে দূরত্ব সর্বনিম্ন করছে, এখানে সময় সর্বনিম্ন করবে। এবং 3 নাম্বার কেস হবে, এইখানে না কোনো টার্গেট নাই, না সে সোজা পাড়ি দিবে, না সে সর্বনিম্ন সময়ে পাড়ি দিবে, সে যে কোনো দিকে ঘুরতে বেরোয় যাবে, যে কোনো দিকে যাত্রা, যে কোনো দিকে যাত্রা, যে কোনো দিকে যাত্রা। এইখানে নৌকা একটা নির্দিষ্ট কোণে যাত্রা শুরু করবে। এই 3টা কেসই তোমরা পাবা। সো আমরা এই 3টা কেসই এখন গুছায় পড়ে ফেলবো, বহুত এহসান হবে যখন এই 3টা পড়ে ফেলবো, বহুত এহসান হবে, ভালো লাগবে। নাহলে বইয়ে গুছানো পাবে না, আর প্রথম দিনই গুছায় গেলে কখনো কনফিউশন তৈরিও হবে না। তো আমরা প্রথম কেস, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, এইটা এখন দেখবো। এই কেসটা সব থেকে বেশিবার আসে, কমনলি আসে। সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন, সর্বনিম্ন, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি, সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি। এবং এই কেসটাকে অনেকগুলো নামে রাখবে, ভালোবেসে এটাকে অনেকগুলো নামে রাখবে। সর্বনিম্ন দূরত্ব নদী পাড়ি, টেকনিক্যালি এটাই বলা উচিত। আরো বলতে পারে আড়াআড়ি নদী পাড়ি, আড়াআড়ি, আড়াআড়ি, আড়াআড়ি পাড়ি, আড়াআড়ি পাড়ি নদী পাড়ি, আড়াআড়ি নদী পাড়ি। হ্যাঁ, এটা বলতে পারে। কখনো কখনো বলবে সোজাসুজি নদী পাড়ি, সোজাসুজি নদী পাড়ি, সোজাসুজি। ছোটবেলায় তোমার সুজি খেয়েছো না? সুজি, সোজাসুজি নদী পাড়ি। ওকে, ফাইন। তো এইগুলো বলে এই একই কথা, সর্বনিম্ন দূরত্ব নদী পাড়ি বা এই ঘটনাগুলো একই জিনিস। এখন এখানে আসলে হবেটা কি? হবে খুবই সিম্পল ঘটনা। দেখো, এটা যদি একটা নদী হয়, এই মনোযোগ দিও কিন্তু, এখন থেকে আমরা বুঝতে শুরু করবো। এটা যদি একটা নদী হয়, এটা একটা যদি নদী হয়,
এই নদীতে আমরা হচ্ছে গিয়ে সোজাসুজি নদী পাড়ি দিতে চাবো। সোজাসুজি মানে কিরকম হবে? লেটস সে এইখানে একটা নৌকা আছে, এই যে নৌকাটা আছে ও সোজাসুজি নদীর অপর প্রান্তে যেতে চায়, সোজাসুজি নদীর অপর প্রান্তে যেতে চায়। মানে কি ব্যাপারটা এরকম যে এইটা যদি এ বিন্দু হয় তাহলে তার টার্গেট ঠিক তার বিপরীত বিন্দুতে যায় পৌঁছানো, ঠিক তার বিপরীত বিন্দু নাক বরাবর এখানে, তাই না? এই যে সেই নাক বরাবর এই বিন্দুতে পৌঁছাইতে চায়, এই বিন্দুতে পৌঁছাইতে চায়। এ থেকে সে ডিরেক্ট বি বিন্দুতে পৌঁছাইতে চায়, সোজাসুজি যাবে। দেখো সোজাসুজি নদী পারি, আড়াআড়ি মানে এই যে নদীর আড়াআড়ি ভাবে গেছে এটা, অথবা সর্বনিম্ন, এটা হচ্ছে টেকনিক্যালি কারেক্ট ওয়ার্ড, সর্বনিম্ন দূরত্ব নদী পারি। দেখো এ থেকে বিতে যখন সে যাবে, এ থেকে যখন সে বিতে যাবে তখন ইটস কোয়াইট কমন সেন্স যে সে সবথেকে কম পথ গেছে। অন্য যে কোনোভাবে নদীর ওই পারে যেতে গেলেই পথ বেড়ে যাইতো, এটাই সর্বনিম্ন পথ। তাহলে নৌকার টার্গেট এই এ বিন্দু থেকে যাত্রা করে পুরোটা পথ সে এই রেখা বরাবর চলবে, পুরোটা পথ সে এই রেখা বরাবর চলে এ থেকে বিতে যাবে। তো প্রবলেম কি? যাবে। তো এটার জন্য তাকে কি করতে হবে? নাম্বার ওয়ান এটা, সেটা হলো যে সে চাইলে সে চাইলে সোজা যাইতে পারবে না, কারণ নদীতে একটা স্রোত আছে। আমরা জানি নদীর প্রস্থ এই যে নদী আছে, এই নদীর প্রস্থ আমরা ডি ধরছি। স্রোতের বেগ আমরা ইউ ধরছি। আর নৌকার বেগ ধরছি আমরা ভি। তাহলে দেখো এই স্রোতের বেগটা এখানে কাহিনী হয়ে যাবে, একটা ঝামেলা করবে। কি ঝামেলা করবে? নৌকা যদি আমি এখানে রেখে দিতাম, স্রোত কি তাকে স্রোতের দিকে বয়ে নিয়ে যেত না? লেটস সে এই কলমটা আমি নদীতে ফেললাম। সো এই কলমটা যদি আমি নদীতে ফেলি, যেই দিকে স্রোত, কলমটা কিন্তু ওই দিকে চলে যাবে। তাহলে দেখো যে স্রোতের বেগ তো আমরা জানি এই দিক বরাবর, তাহলে স্রোতের বেগ যদি এই দিক বরাবর হয় তাহলে নৌকা তো এই দিকে চলে যাবার কথা, নৌকা ডেফিনেটলি স্রোতের দিকে চলে যাবার কথা। তাইলে তো একটা মহা ঝামেলা। কেন ঝামেলা? ঝামেলা এই কারণেই যে তার উদ্দেশ্য এ থেকে বিতে যাওয়া, নৌকার উদ্দেশ্য এ থেকে বিতে যাওয়া, কিন্তু স্রোত তারে এবি রেখা থেকে ডানে ঠেলে দিচ্ছে। খেয়াল করে দেখো এই স্রোত এই এ থেকে বিতে যাবার পথে এই স্রোত তারে ডান দিকে সরাই দিচ্ছে। তো ডান দিকে সরে গেলেই তো সে লক্ষ্যভ্রষ্ট, নিশ্চয়ই বুঝে গেছো যে স্রোত তাকে ডানে নিয়ে আসবে। তো ডানে নিয়ে আসলে তো ঘটনাটা উল্টা হয়ে যাবে। আমি চাইছি সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে, তার মানে আমি এ থেকে বিতে যেতে পারবো না, সে আমাকে সরাই ফেলবে। তাহলে এর একটা ব্যবস্থা করতে হবে। এর ব্যবস্থা কি করবে? দেখো এর ব্যবস্থা হচ্ছে, এটা করব আমরা, যে নৌকাটা সোজাসুজি রওনা দিবে না। যদি স্রোত না থাকতো, নৌকা এ থেকে বিতে যাওয়ার জন্য সোজা রওনা দিত, সোজা গিয়েই উঠত। কিন্তু এই স্রোত তাকে ডানে সরায় দেয়, এই জন্য নৌকাটা কিছুটা আড়াআড়ি রওনা দিবে, এই দিকে কাইত হয়ে রওনা দিবে, সে রওনা দিবে। এটাকে আমরা ভি বলতে পারি। লাভ কি বুঝতে পারবো, দেখতে থাকো। তো এইটা যদি এই দিক বরাবর রওনা হয়, তখন বুঝতে পারতেছো যে স্রোত যতই ডানে ঠেলুক ও আগের থেকেই কিছুটা বামে ঝুঁকে আছে। দ্যাটস ওয়াই এই ঠেলাঠেলিতে এদের লব্ধিটা আসবে মাঝ বরাবর। কোয়াইট কমন সেন্স। এখানে খেয়াল করে দেখো একটা সামান্তরিক এখানে তৈরি হয়েছে। কেমনে সেটা হলো? দেখো এইটা একটা সন্নিহিত বাহু আর এইটা একটা সন্নিহিত বাহু ধরলে এটাকে একটা সামান্তরিক নয়? ডেফিনেটলি এটা সামান্তরিক। খেয়াল করে এটা একটা সামান্তরিক, এবং সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে এই দিক বরাবর একটা ভেক্টর স্রোতের বেগ, এই দিক বরাবর একটা ভেক্টর নৌকার বেগ। তাহলে এই দুটো সন্নিহিত বাহুতে সামান্তরিকের, আমরা লাস্ট ক্লাসেই পড়েছিলাম সামান্তরিক ল, ভেক্টর যোগের। দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর থাকলে এদের কর্ণটা তাদের লব্ধি নির্দেশ করে। তাহলে এই সামান্তরিকের কর্ণ কোনটা? কমন সেন্স, এই যে দেখো এইটাই কর্ণ, তাহলে এটাই তার লব্ধি। খেয়াল করে দেখো যে
এটাই তার কর্ণ এবং এটাই তার লব্ধি, এটাই তার কর্ণ এবং এটাই তার লব্ধি। তাহলে বুঝতে পারতেছো এইখানে এই দুইটা ভেক্টরের যোগফল হবে এটা, এই দুইটা ভেক্টরের যোগফল হবে এটা। এখন নৌকা যাবে কোন দিকে? যেই দিক বরাবরের লব্ধি কাজ করবে নৌকা ওই দিকেই যাবে। তো বুঝতেই পারতেছো যে এই দিক বরাবর স্রোত আর এই দিক বরাবর হচ্ছে নৌকার বেগ, এদের লব্ধিটা আসবে হচ্ছে ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর, এই সমান্তরাল কর্ণ এটা। তখন যেদিকে লব্ধি ওই দিক বরাবরই নৌকা যাবে। তাহলে বুঝতে পারতেছো যে নৌকাটা এখানে একটু আড়াআড়ি ভাবে রওনা দিবে, তাতেই সে এবি বরাবর যাবে। তো এখানে একটা সে কিন্তু কোণ করে ফেলবে, এই কোণটা আমাদেরকে নির্ণয় করতে লাগবে। এই যে কোণটা, এই যে কোণটা তোমরা দেখতেছো, এটাকে আমরা বলতে পারবো আলফা। ওকে, তো এই অঙ্কগুলোতে প্রথমেই জানতে চাই যেটা, সেটা হচ্ছে কোন দিকে যাত্রা করবে, কোন দিকে, কোন দিকে, কোন দিকে যাত্রা করবে, কোন দিকে যাত্রা করবে, কোন দিকে যাত্রা করবে, এটার আনসারই কিন্তু এই আলফা নির্ণয় করা, স্রোতের সঙ্গে কত কোণে যাত্রা করতে হবে যদি সে আড়াআড়ি যেতে চায় তো। ওকে ফাইন। তো এবার দেখো এই আলফা আমরা বের করব। আরও আমাদের এখানে জানতে বলবে কত সময় লাগবে এই ক্ষেত্রে নদী পাড়ি দিতে, কত সময় লাগবে, কত সময় লাগবে, কত সময় লাগবে। তো এখানে নদী পাড়ি দিতে কতটুকু সময় লাগবে সেটাও আমরা বের করতে চাবো। সো এবার এই কেসটাকে খুব সহজে বের করা যায়, অনেকভাবে বইয়ে বের করতে হয়। আমরা আজাইরা ভাবে করবো না, সব থেকে মোস্ট ইফিসিয়েন্ট হতে করবো। দেখো 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 এই যে হয়ে গেছে, এই হচ্ছে সেই নৌকা, স্রোত এই দিকে যাচ্ছে, এটা স্রোতের দিক, এই যে স্রোত এই দিকে যাচ্ছে ইউ, স্রোতের বেগ, এই দিক বরাবর নৌকা রওনা দিবে, এটা আমরা একটু আগে বুঝে ফেলছি, যেটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে তার টার্গেট, যে সে এই বরাবর যেতে চায়, সে এই বরাবর যেতে চায়। তাহলে আমরা একটা কাজ করি, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, আমরা দেখছি এই কোণটা আলফা, আলফা ম্যান, এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা, এই কোণটা হবে থিটা, ধরলাম আমি এই কোণটা থিটা, থিটার ভ্যালুটা আমি জানি, থিটা ইকালস টু 180 মাইনাস আলফা। দেখো 180 থেকে আলফা বিয়োগ করলে থিটা, তো থিটা কেন বের করছি দেখতে থাকো। তো আমরা চাইলে এই বেগকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারবো, আমরা চাইলেই এই বেগকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারবো, দুইটা উপাংশে, একটা হচ্ছে এই দিক বরাবর অংশ, আরেকটা এই দিক বরাবর অংশ। এইভাবে কিন্তু বইয়েও তোমারে করাবে না, বাট এইভাবেই তুমি সবচেয়ে বেস্ট বুঝবা, এবং এইভাবে বুঝলে তোমার অঙ্ক আরও ডিপে আসলেও পারবা। দেখো যে এই বরাবর যদি নৌকার বেগ ভি হয়, এই কোণটা আমরা ধরছি থিটা, তাহলে এখানে দুইটা অংশ আমি পাবো, এই দিক বরাবর একটা অংশ আনুভূমিক, এই দিক বরাবর একটা অংশ উলম্ব। মানে সোজা কথা, আমি নৌকার বেগকে দুইটা অংশে ভাগ করব, আনুভূমিক এবং উলম্ব। তাহলে আনুভূমিক অংশ কত হবে? ভি কস থিটা, এটা তো আমরা শিখছি, যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ, তাহলে এই ভি এর এইদিকে একটা অংশ ভি কস থিটা, এই ভি এর এইদিকে একটা অংশ উলম্ব দিকে, যেটা হবে ভি সাইন থিটা। দেখো এটা হবে ভি সাইন থিটা, সবাই বুঝছো এটা হচ্ছে ভি, তাহলে ভি এর এইদিকে অংশ ভি কস থিটা, এইদিকে অংশ ভি সাইন থিটা। দেখো আমি দুটো অংশ পেয়ে গেছি। এই দুটো অংশ কেন দরকার খেয়াল করো, আমরা এখানেই বুঝে গেছিলাম এই নৌকাকে যদি আমি আড়াআড়ি পাঠাইতে চাই, এই নৌকাকে যদি আমি আড়াআড়ি পাঠাইতে চাই, সেই ক্ষেত্রে ওরে আগে ওই জায়গায় ফিক্সড করতে হবে, ওরে আগে ওই জায়গায় ফিক্সড করতে হবে। দেখো স্রোত তো একে বামে ঠেলে নিয়ে যাবে, তো আমি যদি ডানেও সেম বেগ দিয়ে রাখি, তাইলে ডানে বামে টানাটানি নৌকাকে ওখানে লক হয়ে যাবে। খেয়াল করো যে এই দিক বরাবর, এই দিক বরাবর, কই এই তো দেখো এই দিক বরাবর, এই দিক বরাবর স্রোত আছে, স্রোত তারা ঠেলে নিয়ে যেতে চায়। এখন নৌকা এইদিকে রওনা হয়, তার এই দিক বরাবর একটা অংশ তৈরি হয়েছে ভি কস থিটা, তাহলে এই ভি কস থিটা ইউকে কেটে দিবে। দেখো এদিক বরাবর একটা অংশ ভি কস থিটা, ওই দিক বরাবর একটা অংশ হচ্ছে ইউ, এরা দুজন যদি সমান হয়, এরা দুজন যদি সমান হয়, একজন আরেকজনের কি ব্যালেন্স করবে না? এই দিকেও যেতে চায়, এই দিকেও যেতে চায়, দুই দিকে টানানি লাগলে জিনিসটা এখানে লক হয়ে যাবে।
তার মানে বুঝতেছ যে এই নৌকাটাকে আগে এখানে লক করতে হইতো, নৌকাটাকে এই জায়গাতে, নৌকাটাকে এই জায়গাতে থামাই দিতে হইতো। তো থামাই দিতে হলে যেটা করতে হইতো, এই দিক বরাবর ইউ, আর ভি এর এদিকের অংশ ভি কস থিটা, এই ভি কস থিটা আর ইউ এরা দুজন পরস্পরকে কেটে দিবে, তাহলে নৌকাটা এখানে লক হয়ে যাবে, ও ডানে বামে যাবে না। তাই সেটাই তো চাইছি, না ডানে যাক না বামে যাক, চাইছি সোজা যাক। তখন এই যে ভি সাইন থিটা অংশটা আছে, এইটা তাকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসবে। দেখো ভি সাইন থিটা অংশটা তো রয়ে গেল লম্বা দিকে, ওইটা তাকে একটু একটু করে এ থেকে বিতে নিয়ে আসবে। সবাই বুঝে গেছো? আরো একবার বলছি, এই ভি এর এদিকের অংশ ভি কস থিটা, এই ভি কস থিটা ইউকে কেটে দিবে পরস্পর উল্টা, সমান সমান বাদ, তাহলে নৌকা এখানে থেমে গেল। আর থাকলো ভি সাইন থিটা, এইটা তাকে এ থেকে বিতে আস্তে 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 করে নিয়ে আসবে। একদম ক্লিয়ার কনসেপ্ট। তাহলে এখানে হতে হবে কি? এখানে হতে হবে এই ভি কস থিটা আর ইউ সমান হইতে হবে, মানে দিকে তারা বিপরীত, মানে সমান হলেই কেটে যাবে। তার মানে বুঝতেছি দ্য ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন ইজ ভি কস থিটা, ভি কস থিটা স্রোতের বেগের সমান হতে হবে। এই ভি কস থিটা স্রোতের বেগের সমান হইলে কেটে যাবে, বাকিটা এখান থেকে এখানে নিয়ে আসবে। জান সবাই বুঝছি? তো দেখো এই থিটার ভ্যালু বসানো যায় এখানে, আমরা লিখতে পারবো কস থিটা ইকুয়ালস টু ইউ বাই ভি। থিটার ভ্যালু কত? 180 মাইনাস আলফা। কাজ আমরা তো বের করতেছি বেসিকলি আলফা, কত কোণে যাত্রা করছে স্রোতের সঙ্গে, মাঝখানে থিটা আমি আনছি বোঝানোর জন্য। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারবো যে কস থিটা ইকুয়ালস টু 180 মাইনাস আলফা, এই যে এখানে দেখতেছো ইউ বাই ভি। সো কজ 180 মাইনাস আলফা মানে যে মাইনাস কজ আলফা, এরা যে জানে না সে না জানতেই পারে, এখন জানলো যে কজ 180 মাইনাস আলফা ইকুয়ালস টু মাইনাস কজ আলফা, মাইনাস মাইনাস কজ আলফা ইকুয়ালস টু ইউ বাই ভি। ইজন্ট ইট? ইজন্ট ইট? দেখতেই পাচ্ছ যে কজ 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা। ওই যে কোয়ার্টেন্ডে তোমরা পড়ছো না, যে দ্বিতীয় কোয়ার্টেন্ডে পড়ছে, এখানে কজ মাইনাস হয়। সো আমরা আলফা বের করবো। সো আলফা যদি বের করতে চাই, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। দেখো আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, মাইনাসটা পাশে চলে গেছে, কজকে ইনভার্স করছি। সো এটাই আনসার, ডিরেক্ট ফর্মুলা বানায় ফেলছি। কোন দিকে যাত্রা করবে, কোন দিকে যাত্রা করবে এটারই না আমরা বলছিলাম আলফা। এই যে আলফা, আলফা বেড়ে গেছে, দ্য আলফা ম্যান। সো দেখো যে এই ইউ হচ্ছে গিয়া স্রোতের বেগ, আর এই ভি হচ্ছে গিয়া নৌকার বেগ। তার মানে নদীতে স্রোতের বেগ কত জানলে, আর যে ওয়াটার ভেহিকালটা ওখানে চলবে তার বেগ জানলে আমি বলে দিতে পারবো, যদি টার্গেট হয় এ থেকে বিতে যাওয়া, সোজাসুজি যাওয়া, তাহলে এইখানে বসাই দিলেই আনসার হবে এটা। এত কোণে যাত্রা করতে হবে, এত কোণে যাত্রা করতে হবে। আই গেস সবাই ইহা আমরা বুঝে ফেলছি, ইয়ে সবাই ইহা আমি বুঝে ফেলছি। ওকে, সো ক্লিয়ার। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স ইউ বাই ভি, স্রোতের বেগ এবং নৌকার বেগ জানলেই চলবে, এটা এই দুটো জানলে এটা চলবে। ওকে, সো দেখো একটা আনসার আমরা পেয়ে গেছি, আমরা একটি আনসার পেয়ে গেছি। এখানে একটা কমন আনসার জানতে চায় যে কোন দিকে যাত্রা করবে, সে একটা হয়ে গেছে। এরপরে কি জানতে চাবে? কত সময় লাগবে, এরপরে জানতে চাবে কত সময় লাগবে। দেখো কত সময় লাগবে, এখন সময় লাগবে নদী পাড়ি দিতে। সো এই সূত্র তো সবাই আমরা জানি যে এসি ইকুয়ালস টু ভিটি, বা আমরা এভাবে বলতে পারি সময় ইকুয়ালস টু, সময় নদী পাড়ি দেওয়ার সময় ইকুয়ালস টু দূরত্ব বাই বেগ, যে বেগে পাড়ি দিছে। সবাই এস ইকুয়ালস টু ভিটি, তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি, দূরত্ব বাই বেগ। এখন সে কতটুকু দূরত্ব পাড়ি দিছে তো বুঝতেই পারতেছি, ডি নদীর প্রস্থ পাড়ি দিছে, তার মানে দূরত্বটা ডি। তো দেখতেছো দূরত্বটা ডি, নদীর প্রস্থ পাড়ি দিছে, কত বেগে দিছে
ভি সাইন থিটা। একটু আগে আমরা দেখেছি যে নদীটা পাড়ি দেওয়ার জন্য যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে ভি সাইন থিটা। এই ভি সাইন থিটাই তাকে নদীর এ থেকে বিতে নিয়ে আসছে, মানে ডি দূরত্ব যাইতে ভি সাইন থিটা কাজ করছে। তাহলে দূরত্ব ডি আর যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে ভি সাইন থিটা, দ্যাট মিনস ডি বাই ভি সাইন থিটা, এটাই টি নদী পাড়ি দেওয়ার সময়। তাহলে আমরা এটাও পেয়ে গেছি, ডি বাই ভি সাইন থিটা। তো এখানে আমরা বুঝতে পারছি ডিটা হলো নদীর প্রস্থ, ভিটা হচ্ছে নৌকার বেগ, আর এখানে আছে সাইন থিটা, থিটা হচ্ছে 180 মাইনাস আলফা, তাহলে দেখো এটাকে আর একটু কারেক্ট করে লিখতেছি, টি ইকুয়ালস টু ডি বাই ভি, থিটা হচ্ছে 180 মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা মানে কিন্তু হচ্ছে সাইন আলফা, সবাই আমরা জানি সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, সেকেন্ড কোয়ার্টারে সাইন পজিটিভ, তাই তাহলে এটা কি এভাবে লেখা যাবে, টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে একই কথা, এটাই আমাদের সূত্র। তাহলে আমাদের জাস্ট তিনটা জিনিস জানলেই বের করতে পারবো কত সময় লাগবে, নদীটার প্রস্থ কত, নৌকার বেগ কত, এবং সে কত কোণে যাত্রা করছিল। এই কত কোণে যাত্রা করছিল এটা আবার এই এখান থেকে আসবে, এখান থেকে আলফা বের করে এখানে বসে দিবা, তাহলেই তুমি বের করতে পারবা নদী পাড়ি দিতে মোট কতটুকু সময় লাগবে, তাই না? নদী পাড়ি দিতে মোট কতটুকু সময় লাগবে। তো দেখো এই বোর্ডের মধ্যে সর্বনিম্ন দূরত্ব নদী পাড়ি দিতে যা লাগবে সব কিছুই অ্যাপারেন্টলি রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে, কতটুকু সময় লাগবে, কতক্ষণে যাত্রা করবে, এভরিথিং ইজ দেয়ার, সিজন খুবই ড্রাই, এল নিলেও চলতেছে, তাই না? ক্লাস নিতে যায় গলা এত শুকায় যায়, লাস্ট ক্লাসে অনেকবার পানি খেতে হয়েছে, সো আই ডোন্ট নো ওয়াই। ওকে, সো দেখো ফাইন, ক্লিয়ার, সবাই আমরা এটা বুঝে ফেলছি। সো এরকম কেস আসলে আমরা এই সূত্র দিয়েই নদী পাড়ি দেওয়ার সময় এবং এবং কতক্ষণে যাত্রা করতে হবে এটা পেয়ে যাব। এবার আসো সর্বনিম্ন দূরত্ব শেষ, এবার আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি। দেখো একটা কেস আমরা দেখে ফেলছি, সর্বনিম্ন দূরত্ব নদী পাড়ি, সেই ক্ষেত্রে যদি আমাদের কাছে চাই কত করে যাত্রা করতে হবে এখান থেকে পেয়ে যাবো, যদি চাই কত সময় লাগবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাবো, এই দুটোই যাবে। এরপর কি চাইতে পারে, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি, সর্বনিম্ন এখানে তাড়াতাড়ি কাজ করতে চায়, মানে সর্বনিম্ন সময়ে সে নদী পাড়ি দিতে চায়, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি, টার্গেট একটাই, সময় কমাবে এবং নদীটাও পাড়ি দিবে, সময় কমাবে নদীও পাড়ি দিবে। ভাই আর ভেক্টরকে কি আর ভেক্টর দ্বারা ভাগ দিয়ে দিলে কি আর কাটা যাবে ভেক্টরের মান ছাড়া? রিক, আর ভেক্টরকে আর এর মান দ্বারা ভাগ করলে সেটাকে বলা হয় একক ভেক্টর। এখন একক ভেক্টর কি জিনিস সেটা আমি এখনো বলি নাই তোমাদের। কেন বলি নাই? কজ কোনো ভেক্টরের টাইপই আমরা এখনো পড়ি নাই, যেটা যে কোনো বইয়ের শুরুতেই সংজ্ঞা আকারে দেওয়া আছে। সো ওইটাকে আমি স্পেশালি পড়াবো দেখেই তো কোনো লেকচারের মাঝে ওটা বলি নেই। আসবো ওখানে রিকি, কতদিন পর্যন্ত ওয়েট করো, মানে আর 2-3টা ক্লাসের মধ্যে পাবা। স্যার একটা ম্যাথ করে দিলে ক্লিয়ার হইতো, আমি জানি আবু নাইম, ওটা দিলে ক্লিয়ার হইতো, কিন্তু ওটা আমি এখন দিব না। কেন দিব না? তুমি তো তাহলে রাগ করবা যে ভাই আপনি এটা কেন করবেন, ক্লিয়ার হয়তো করবেন না, ক্লিয়ার একটু পরে করবো, আর একটু পরে ক্লিয়ার হোক। কজ এই যে সর্বনিম্ন সময় নদী পাড়ি এইটা দেখবো, এরপরে এই দুইটা টপিক দিয়ে একবারে একটা অঙ্ক করব, তখন বেশি ক্লিয়ার হবে, পুরা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার সূত্র দুটি তো মনে রাখতেই পারবে, একটু পরে ক্লিয়ার হবে। দেখো সর্বনিম্ন সময়ে নদী পাড়ি, এইখানে আমার টার্গেট হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি, সময়টাকে আমি কম রাখতে চাই। তাহলে এই জায়গাতে আমাদের জানতে চাবে কি, এখানে আমার কাছে জানতে চাবে সর্বনিম্ন সময়ে যদি নদী পাড়ি দিতে চাই কত কোণে যাত্রা করবে, কোন দিকে যাত্রা করবে
মানে সোজা কথা কত কোণে যাত্রা করবে। আরও চাবে সেই সর্বনিম্ন সময়টা কত, মানে সর্বনিম্ন সময় তো নদী পাড়ি দিচ্ছ সেটা তো বুঝলাম, তবে সেই সর্বনিম্ন সময়টি বড় কত, সময়টি যে বড় অল্প, পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময় যে বড় অল্প। ওকে ফাইন, তো এখানে সর্বনিম্ন সময় টি মিনিমাম এইটা কত সেটাও বের করতে হবে। আরও আমাদের কাছে জানতে চাইতে পারে, চায় না কোনো অঙ্কেই, বা চাইতেই পারতো, অ্যাডভান্সলি আমরা জেনে রাখবো অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত, যে নৌকাটা চলতেছে ওই নৌকাটা এই ঘটনা ঘটাইতে যায় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা চায় না কোনো অঙ্কে, কিন্তু চাইতেই পারে। আমি হইলে এরা চেতাম এক্সট্রা, সব পারে, সহজ জিনিস তাও ভুল করতো। মজা কখন লাগে জানো, যে একটা সহজ জিনিস যখন কেউ ভুল করে তখন মনে হয় যে কোশ্চেন তো আমি কঠিন করি নাই, জানো না দেখে ভুল করছো। কঠিন কোশ্চেন করছি বলাবান পারে নাই, এটাতে কোনো ক্রেডিট নেই, এটাতে কোনো মজাও নেই, কোশ্চেনই করছি কঠিন বলাবান পারবে করতে। কিন্তু সহজ সহজ জিনিসও আছে বইয়ের মধ্যে যেখানে ছোট্ট একটু জিনিস অ্যাড করে দিলে ওই দেখা যায় যে ওই গদবাদা পড়া দিয়ে ওইডি মারা, মানে সে মানে এই টোনটা আমি রেদনের থেকে পাইছি, যে মাঝে মধ্যে আমি এই যে বলে দিচ্ছি যে ওই গদবাধা নিয়মে পড়লে ওইডি মারা খাবে। সো ওইডি আমার ভাল লাগে, এই সিলোটি টোনটা আমার কাছে ভাল লাগে। সিলোটি টোনের কিছু গান আছে না, সুন্দরী ফুরি, একটা গান দেখবা, ফুয়াদের একটা গান আছে সুন্দরী ফুরি গো, তো এরকম অনেক টোন আছে, অনেক অনেক ভাইবিং লাগে আর কি। সো এবার যে দেখো এবার, তো আমরা এই তিনটে জিনিস বের করবো। তো এখন এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে খেয়াল করো আমরা কোন দিকে যাত্রা করব, সর্বনিম্ন সময়টা কত সেটা দেখতে চাই। তো দেখতে পাচ্ছ যেখানে সময়টা সর্বনিম্ন লাগবে। এখন আমি জানি না কত কোণে যাত্রা করলে সর্বনিম্ন সময় লাগবে, আমি ধরে নিলাম যে আলফা কোণে যদি যাত্রা করে তাহলে সর্বনিম্ন সময় লাগবে। আমি ধরে নিয়েছি যে আলফা কোণে যাত্রা করলে সর্বনিম্ন সময় লাগবে, এখন সেই আলফাটাই আমি বের করতে চাই। তো এইখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যে যে এইখানে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে ওকে ফাইন, এই দিক বরাবর স্রোত যায়, এই দিক বরাবর স্রোত যাবে, স্রোতের বেগ এই দিকে, যেটাকে আমি ইউ বলতে পারবো, ইউ স্রোতের বেগ, আমরা এটাকে ইউই ধরেছি, এটা ইউ। এবং নৌকাটা সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে চায় এবং সেই ক্ষেত্রে সে এত কোণে যাত্রা করে, সেই ক্ষেত্রে সে কত কোণে যাত্রা করে, এত কোণে, এবং আমরা সেই কোণটা ধরে নিচ্ছি সর্বনিম্ন সময়ে যেতে হলে, সর্বনিম্ন সময়ে যেতে হলে কোণটা হবে আলফা, তার মানে নৌকাটা এইদিকে যাত্রা করছে। এখন আমি কি জানি এই কোণটা কত হবে, জানি না, বের করব। কিন্তু এরা তো জানি নদী পাড়ি দিতে হেল্প করবে কোন বেগটা, এইটা কোয়াইট কমন সেন্স। এটা কিন্তু নর্মালি বুঝবা না, আমি সহজে বুঝাই দেওয়ার পরে একদমই ভুলতেও পারবা না। তো দেখো যে এই যে ভি আছে, ভি এর দুইটা অংশ আমরা পাবো, ভি এর আমরা দুটি অংশ পাবো, আর দুটো কথা। তো দুটি অংশ কি দেখো, দুটি অংশ হচ্ছে গিয়া এই দিক বরাবর ভি এর একটা অংশ পাবো, এই দিক বরাবর ভি এর একটা অংশ ভি কজ আলফা, আর এই দিক বরাবর ভি এর একটা অংশ যেটা হবে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। নিশ্চয়ই সবাই এটা বুঝে গেছো, যে সবাই এটা বুঝে গেছি, ভি এর মোট দুটো অংশ হবে, এই দিক বরাবর একটা অংশ হবে যেটা হবে ভি সাইন আলফা, এই দিক বরাবর একটা অংশ হবে যেটা হবে ভি কজ আলফা। এখন তোমরাই বলো যে নদী পাড়ি দিতে সহায়ক বেগ কোনটি, নদী পাড়ি দিতে সহায়ক বেগ হচ্ছে ভি সাইন আলফা, নদী পাড়ি দিতে সহায়ক বেগ ভি সাইন আলফা। কারণ কি, ভি এর এইদিকে অংশ ভি কজ আলফা এবং ইউ, এরা তো নদীর দৈর্ঘ্য বরাবর, এই ভি কজ আলফা এবং ইউ এরা নৌকাকে এই ডানে সরায় নেয়। তা ডানে যদি সারা জীবনও চলে নদী পারি হবে, কোনোদিন হবে না। নদী পারি তখনই হবে যখন এই আড়াআড়ি বরাবর বেগ থাকবে, তার মানে নদী পাড়ি দেওয়া হবে এই ভি সাইন আলফা, খেয়াল করো এই ভি কজ আলফা আর ইউ এরা একে ডানে সরাই দিবে, তাতে নৌকা পাশে সরে যাবে, ওতে আমার সমস্যা নাই। কেন নাই?
কারণ আমার এখানে টার্গেট সোজা যাওয়া না, পাশে সরলে সরছে, একটু সরতে সরতে হয়তো বা সে নদীর উপরে যাবে, কিছু যায় আসে না। বাট এটা বুঝে গেছি যে নদী পাড়ি দেওয়া সবসময় ভি সাইন আলফা। তাহলে নদী পাড়ি দেওয়ার টাইমটা কত হবে? একটু আগে আমরা দেখছি টি ইকলস টু, পাড়ি দেওয়ার টাইম টি ইকলস টু দূরত্ব, দূরত্ব বাই বেগ। সো এখানে দূরত্ব, কতটুকু দূরত্ব পাড়ি দিছে? ডি, নদীর প্রস্থ হইতে পাড়ি দিছে, তাহলে দূরত্ব ডি। আর কোন বেগে পাড়ি দিছে এই দূরত্ব? ডি গেছে হচ্ছে ভি সাইন আলফা, দ্যাট মিনস ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তো এবার দেখো, এবার দেখো ডি বাই ভি সাইন আলফা। তাহলে খেয়াল করতেছো নদী পাড়ি দেওয়ার টাইম, নদী পাড়ি দেওয়ার টাইম কার উপরে ডিপেন্ড করে? নদী পাড়ি দেওয়ার টাইম টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। সো এইটা তো কমন সেন্স, এটা তো কমন সেন্স যে ডি বাই ভি এই অংশটা কি ধ্রুবক না? নদীর প্রস্থ ধ্রুবক এবং নদীতে যে নৌকা চলছে নৌকার বেগও তো কনস্ট্যান্ট, ফিক্সড নৌকার বেগ। তাহলে ডি ভি এরা তো ধ্রুবক। তার মানে এই টি কার উপরে ডিপেন্ড করে? এই টি ডিপেন্ড করে সাইন আলফার উপরে, আরও অ্যাকুরেটলি বললে আলফার উপরে। যত ভিন্ন ভিন্ন কোণে সে যাত্রা করবে তত সময়টা হবে ভিন্ন ভিন্ন। খেয়াল করে দেখো কত মজা যে সাইন আলফার ভ্যালু যদি ভিন্ন ভিন্ন বসাই তাহলে টি এর ভ্যালুও ভিন্ন ভিন্ন আসবে। টি আর ভি তো ধ্রুবক। তাহলে বুঝতে পারছি যে সাইন আলফার মানটা ডিপেন্ড করে আলফার উপরে। তার মানে নৌকাটা কত কোণে যাত্রা করছে এই আলফাটা যদি আমি বিভিন্ন রকম কোণে যাত্রা করাইতাম তাহলে নদী পাড়ি দেওয়ার সময়টা ভিন্ন ভিন্ন হইতো। কিন্তু আমাদের দরকার কোন সময়? আমাদের হাতে তত সময় নাই, সময়টা যে বড় অল্প। তো আমরা চাবো সর্বনিম্ন সময় তাড়াতাড়ি নদী পাড়ি দিয়ে সারতে, আমরা কখনোই সময় নষ্ট করতে চাবো না। তো ওই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে খেয়াল করো সময় যদি মিনিমাম হইতে হয়, সময় যদি মিনিমাম হইতে হয় তাহলে এই সাইন থিটার ভ্যালু ম্যাক্সিমাম হইতে হবে। কারণ ভাগ করতেছি, খেয়াল করো কোনো কিছু দ্বারা যদি ভাগ করি যত বড় সংখ্যা দ্বারা ভাগ করব তত ছোট হবে। তাহলে আমি যদি সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু দ্বারা ভাগ করি তাহলে টাইমের সর্বনিম্ন ভ্যালু আসবে, মানে দ্রুততম টাইমে সে নদী পাড়ি দিবে। এখন সাইনের সর্বোচ্চ ভ্যালু জানি না এমন কেউ এইচএসসি পাস করতে পারবে না। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু যে 1, এটা যে জানে না সে কখনোই সে কখনোই সে কখনোই সে কখনোই সে কখনোই এসএসসি পাস করতে পারবে না, তাই না? তো সাইন আলফা সর্বোচ্চ ভ্যালু 1, এখানে 1 বসাইলে সর্বনিম্ন টাইম পাবো। তাহলে দেখো তো সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু যদি 1 হয় আলফার ভ্যালু কত হতে হয়? সাইন 90-র ভ্যালু কিন্তু 1, সাইন 90-র ভ্যালু 1। দেখো আমাদের আলফা বের হয়ে গেছে। কত কোণে যাত্রা করতে হবে? ফিক্সড। সর্বনিম্ন সময়ে যদি নদী পাড়ি দিতে হয় তাহলে আলফা কোণে যাত্রা করতে হবে, মানে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটা ফিক্সড ফিক্সড ফিক্সড। এই অঙ্ক আসলে এমসিকিউ ডিরেক্ট বসাবা। সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হলে কত কোণে যাত্রা করব? আনসার হবে 90 ডিগ্রি কোণে, আনসার হবে 90 ডিগ্রি কোণে। এটা করাও লাগে না, এই যে করছি এখান থেকে আসছে। 90 ডিগ্রিতে যাত্রা করলে মানে সোজা যাত্রা করলেই সে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেয়। তো দেখো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু যদি হয় এখানে তাইলে টাইমটা মিনিমাম, তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু এখানে বসাই দিলেই মিনিমাম টাইম পেয়ে যাবো। তাহলে টি মিনিমাম কত হবে? টি মিনিমাম সাইন আলফার সর্বোচ্চ ভ্যালু বসাইতে হবে, সর্বোচ্চ ভ্যালু তো 1, এখানে 1 বসাই দিলে থাকবে ডি বাই ভি, এটাই নদী পাড়ি দেওয়ার টাইম, ডি বাই ভি। সহজ আনসার। সর্বনিম্ন সময়টা হবে ডি বাই ভি। আমাকে জানতে লাগবে নদীর প্রস্থ কত, আমাকে জানতে হবে স্রোতের বেগ কত। ডি আর ভি যদি আমি জানি সেক্ষেত্রে আমি সর্বনিম্ন সময়টা বের করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন সময়টা বের করতে পারবো। আর কত কোণে যাত্রা করতে হবে? আনসার হবে 90 ডিগ্রি। একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। পরের চ্যাপ্টারগুলো কি প্রাইভেট ফেসবুক লাইভ গ্রুপে লাইভ দিবেন? হ্যাঁ, রিক চৌধুরী, তাহাই হবে, সেটাই তো হওয়া উচিত না? সেটাই হবে।
পুরো 28 ব্যাচের যত স্টুডেন্ট আছে তার জন্য ডেলিভারিলি কাজ করা হবে, কিন্তু এটা একটা কোর্স যেখানে অনেক সার্ভিস দেওয়া হবে, দ্যাট ইজ কস্টলি, যেটার একটা অংশ তোমাদেরকে আমরা ফ্রি দিতে পারতেছি, এটা আমার জন্য সর্বোচ্চ পাওয়া। এরপরে সকল কিছু প্রাইভেট গ্রুপে হবে। তবে 28 ব্যাচের যত স্টুডেন্ট আছো তাদের জন্য যখন যেখানে যতটুকু কাজ আমরা করতে পারবো সেটা পাবলিকালি করব, বুঝছি। সো ইহাই সত্য কথা যে তোমাকে এই কোর্সে যুক্ত হতে হবে। কোর্সে যখন তুমি যুক্ত হবে তখন তুমি কি সার্ভিস পাবে সেটা আমি বলার প্রয়োজনও মনে করতেছি না, সেটা এই ক্লাসগুলো কথা বলবে। আমি জানি আমি শত কথা বললে কাজ হবে না, কিন্তু কাজে কথা হবে। কাজে কথা হবে মানে এই ভেক্টর প্লেলিস্ট শেষ হলে 28 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্ট এই ক্লাসগুলি করবে। করার পরে যদি তার জীবনে এহসান হয়, করার পরে যদি তার কাছে এই চ্যাপ্টারটি সহজবোধ্য মনে হয়, তাহলে সে আমার কাছে না পড়ে অন্য কোথাও কেন পড়বে? সহজ জিনিস, সহজ কথা বলতে আমায় বলো, যে সহজ কথা যায় না বলা সহজে। সো ওইটাই। তো এই যে পুরো কোর্সটা, দ্যাটস নট আ ফ্লেক্স। আমি ডাউন টু দ্য গ্রাউন্ড থাকতে পছন্দ করি। পুরা কোর্সটা আমি একা পড়াচ্ছি না, কিন্তু আমরা তিনজন কে কে? রেদওয়ান, আমি এবং পারভেজ। রেদওয়ান, আমি এবং পারভেজ। তোমাদেরকে বারবার বলতেছি, রেদওয়ান, আমি এবং পারভেজ। কোনো একজন কমেন্ট করছে, ভাই মানে এই কোর্সে আপনি কেন লিডার না, রেদওয়ান ভাইয়ের সঙ্গে কেন আপনি? তার জন্য আমি এই আনসারটা দিব, আমি এই কোর্সের লিডার না, এটা কে বলছে? আর মেইন কথা, এখানে আমরা কেউ লিডার হইতে আসি নাই, আমরা এখানে পড়াইতে আসছি। উই আর নট লিডার্স, উই আর টিচার্স। সো এখন কথা হচ্ছে, এই কোর্সে আমার সব থেকে ভালো লাগার জায়গা কোনটা আমি এটা বলবো। তোমরা যারা আমাকে এক্সট্রা ভালোবাসো তাদেরকে বলবো, কেউ কোথাও ছোট হচ্ছে না, কেউ কোথাও এক্সট্রা বড় হচ্ছে না। আমরা জানি আমাদের উদ্দেশ্য কি। তোমরা এইসব কথাবার্তা বলবা না। এইসব কথাবার্তা তোমরা বইলা পরিবেশ পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করাটা না হাস্যকর হয়ে যায়। আমি আমার এই জায়গা থেকে যদি বলি, আমার এই কোর্সটা ভালো লাগতেছে, আমার পড়ানোর ইচ্ছাটাও যথেষ্ট আছে, তার বড় কারণ কি জানো? তার সবথেকে বড় কারণ তোমরা জানো, সেটা হচ্ছে তোমাদেরকে পড়াইতে হবে, এটা আমার দায়িত্ববোধের মধ্যে পড়ে, সেটা প্রথম কারণ। আর এরপরে যদি আমি কারণ বলা শুরু করি তাহলে এইগুলো কারণ। দেখো, রেদওয়ানের কথা বলতেছে, আমেজিং গাই, এবং সে আমার একজন স্টুডেন্ট, সেটা সে যখন মুখে বলে আমার খুব ভালো লাগে। স্টুডেন্ট আমার জীবনে নেহাতি কম না, তো স্টুডেন্ট অনেকই আছে, বাট রেদওয়ান যখন, ভাই আমি 22 সালে আপনার ওই প্লে লিস্টে এইভাবে দেখছিলাম ভাই, আমার মনে আছে রেদওয়ান আমাকে এটা বলছিল ওয়ান্স, এইখানে বসেই, এই যে আমি আমার স্টুডিও থেকে ক্লাস নিচ্ছি, তো রেদওয়ান আমাকে বলতেছিল বাসায় একদিন, যে ভাই, যে 22 সালে যখন আমি আপনার কোর্স সে ক্লাস দেখছি, আমি তখন স্টুডেন্ট, তখন দেখা আমার এটা মনে হয়েছে যে আচ্ছা, ভাইয়ের কাছে এই স্টুডেন্টগুলো পড়ে, তো আমি তো এরকম করে পড়াইতে পারি, তো আমি এভাবে করে পড়াবো। তো এই কথাটা আমার খুব বেশি ভালো লেগে গেছে। কারণ হচ্ছে যে ও 22 সালে যে আমার ক্লাসগুলো দেখে ওই স্বপ্নটা দেখছে যে ওইভাবে পড়াবে, সেটা সে আমার সামনে বলতেছে লিটলি। রেদন এটা যখন আমাকে বলতেছে, ওকে আমি তখন বুঝতেও দেই নাই, হয়তো ভাই ক্লাসের মাঝে এই কথাটা শুনে জানতে পারবে এটা ভাইয়া নিছি ওই সময়, কত ওই সময় আমি তাকে বুঝতে দেই নাই যে আমি এটা শুনছি। তো আমার ভালো লেগেছে। তো আমরা একত্রে এখন কোর্স পড়াইতে পারতেছি। আছো না এই ক্লাসরুমে, আছো না যে তুমি এর থেকে একজন জনপ্রিয় বা ভালো টিচার হইতে চাও, সে হয়তো বা আজকের এই ক্লাসরুমে আসো, বাট বিশ্বাস রেখো তোমার সঙ্গে একত্রে আমার ক্লাস নেওয়া হবে। যদি হবার হয় হবে, সৃষ্টিকর্তা চাইলে হবে, তবে সেটা সৃষ্টিকর্তা তখনই যাবে যখন আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, তখন। তাই না? আমি তো বলেছি, আল্লাহ তাআলা বান্দাকে তাই দেয় যা সে চেষ্টা করে। তো ওইটা। তো দেখো, রেদওয়ান আমি একই করতে এখন আছি। পারভেজের কথা আসো। পারভেজ, পারভেজ, আমি জানি না, আমি এটা বলে দিলে হয়তো বলেই দিতে পারি যে পারভেজও আমার স্টুডেন্ট ছিল। ডেফিনেটলি পারভেজ 21 ব্যাচের যদি হয়ে থাকে তাহলে আমার ক্লাস দেখে থাকবে, বাট ওইভাবে আমার স্টুডেন্টই বানাইতে হবে এমন কোনো কিছু না। এবং এটাও সত্য যে এই অনলাইন যুগে যে কোনো মানুষজন হয়তো আমাকে চিনে থাকবে, ফিজিক্স পড়াই আমি, তাই না? তো আলাদা কথা। কিন্তু পারভেজ ভেরি পজিটিভ গাই, চুজেন। আমি চুজ করছি পারভেজকে, আমি চুজ করছি যে পারভেজ ভালো পড়ায়, ওকেই লাগবে আমার কোর্সে বা আমাদের কোর্সে। যারে তারে আমি ক্লাসে তো দিয়ে দিতে পারবো না, তা তো দিব না, ও আমার পিটাইলেও সম্ভব না, না আমি পারবো না ওটা করতে। তো ওইখানেই আমি বলতেছি পারভেজ ভালো ক্লাস নেবে, ইফেক্টিভ। তিনজনে মিলে যে কাজ হবে একজনে দিয়ে সেটা হয় না।
একজনে দিয়ে সেটা হয় যখন প্রেশার কম তখন, এবং তাও কখনো পূর্ণপূর্ণ হয় না। আমরা বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য এই গ্রুপটা বানাইছি, এবং এই গ্রুপে আমি জানি যে সর্বোচ্চ পসিবল সার্ভিসটা দেওয়া সম্ভব। এবং সার্ভিস দেওয়ার কারণ কী আসলে, সার্ভিস দিয়ে কী হবে যদি সেটার ইফেক্টিভনেসই না থাকে? সো আই এম ভেরি শিওর যে ইফেক্টিভনেসটা থাকবে। সো আমরা তো লড়বো, আমরা গড়বো, জিততে তোমাদের হবে, ঠিক আছে? জিততে তোমাদের হবে, জিততে তোমাদের হবে, ঠিক আছে? ফাইন। এবার আমি জিতবো না, এবার জিতবে আমার স্টুডেন্টরা, এবার জিতবে আমার স্টুডেন্টরা। এবার আমি হারবো, এবার জিতবে আমার স্টুডেন্টরা। দেখো আসো, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছি আলফা 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে যাত্রা করবে। টাইমটা হবে d/v, টাইমটা হবে d/v, টাইমটা হবে d/v, নদীর প্রস্থ বাই হচ্ছে নৌকার বেগ, নদীর প্রস্থ বাই নৌকার বেগ। এই দুটো আমরা পেয়ে গেছি, এই দুটো আমরা পেয়ে গেছি। তো এখানে তো আরও একটি কোশ্চেন রয়ে যায়, এখানে তো আরও একটি কোশ্চেন রয়ে যায়, অতিক্রান্ত দূরত্ব কত? তো অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে চাই। তো দেখো এইটা যদি বের করতে হয়, তো নৌকাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা তো আমাদের এখন জানতে হবে। দেখো 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 দেখো, হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। দেখো ইহা আমরা বুঝিয়া ফেলেছি যে, ইহা আমাদের বোধগম্য হয়েছে যে স্রোত এদিকে যায়, যেটাকে আমরা বলি স্রোতের বেগ ইউ। নৌকা যেহেতু সর্বনিম্ন সময় নদী পাড়ি দিবে, সেহেতু সে 90 ডিগ্রি কোণে যাবে, এবং সে কারণেই সেই দিক বরাবর যাবে। নিশ্চয়ই সবাই বুঝছো, একটু আগে আমরা বের করছি। এই ক্ষেত্রে নৌকা হচ্ছে, স্রোত হচ্ছে এদিকে প্রবাহিত হবে, আর নৌকা হচ্ছে এদিক বরাবর, নৌকা হচ্ছে এই দিক বরাবর যাবে 90 ডিগ্রি কোণে। তো এখানে কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা দেখে ফেলছি যে 90 ডিগ্রিতে যখন যাত্রা করবে তখনই টি মিনিমাম হবে, তাড়াতাড়ি নদী পাড়ি দিতে পারবে। কিন্তু নৌকাটা কি এ থেকে বিতে যায় পৌঁছাবে না? এদের লব্ধি কোন দিকে, এদের লব্ধি কোন দিকে? দেখো এদিকে ইউ, এদিকে ভি, এদিকে ইউ এদিকে ভি হলে সামান্তরিক বিধি অনুযায়ী লব্ধি হবে কর্ণ বরাবর। এই সেই কর্ণ, এই সেই কর্ণ, মানে এই দিক বরাবর তাদের লব্ধি কাজ করবে, লব্ধি বেগ। তাহলে নৌকা কোথায় গিয়ে উঠবে? তাহলে নৌকা তো আসলে এইখানে থাকবে না, নৌকা তো আলটিমেটলি এই বিন্দুতে যায় উঠবে, এইখান থেকে এইখানে যায় উঠবে। তাইলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? খেয়াল করো, এই জায়গা থেকে সে এই জায়গাতে আসছে, সে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই অতিভুজটা, এই অতিভুজটা, এটাই বের করতে হবে, এটার দৈর্ঘ্য। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? নৌকাটা এখান থেকে এখানে আসছে, মানে তার অতিক্রান্ত দূরত্ব এতটুকু, এই যে এতটুকু, এতটুকু, এই রেখাটা বরাবর সে গেছে। এটা বের করতে চাই, এটা বের করতে চাই। তো দেখো এটা বের করা কোয়াইট সিম্পল, এটা বের করা কোয়াইট সিম্পল। কেমনে কোয়াইট সিম্পল? এটা তো নদীর প্রস্থ ভাই, এটা নদীর প্রস্থ। আমি যদি এই সমকোণী ত্রিভুজটা দেখি, এই সমকোণী ত্রিভুজটা দেখি, তাহলে এইটার এই যে লম্ব আর ভূমি যদি জানি, তাহলে এই অতিভুজ বের করতে পারবো, এটা অতিভুজ। দেখো তাহলে এটা তো নদীর প্রস্থ, এটা আমরা সবাই জানি, এইটা নদীর প্রস্থ, এতটুকু নদীর প্রস্থ, এতটুকু নদীর প্রস্থ। তাহলে এখন এইটুকু জানতে লাগবে। তো এইটুকু জানা তো খুবই সোজা। এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে কেন? স্রোতের বেগের কারণে। এই বিন্দু থেকে এই দিকে আসছে স্রোতের বেগের কারণে। তো আমাদের এই সূত্র সবার জানা আছে না, এস ইকুয়ালস টু ভিটি, এস ইকুয়ালস টু ভিটি, ডেফিনেটলি আমরা জানি। বেগকে সময় দ্বারা গুণ করলে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। তাহলে এখান থেকে দেখো যে এই দিক বরাবর যে সরছে, সরার জন্য দায়ী বেগ ইউ। দেখো নৌকা ডানে সরছে কেন? এই স্রোত ঠেলে নিয়ে আসছে, স্রোত ঠেলে নিয়ে আসছে, মানে এই ইউ বেগের জন্য যে সরণ হয়েছে, দ্যাট মিনস ইউ ইন্টু টি। আর টিটা কত? টি হচ্ছে টি মিনিমাম, টি হচ্ছে টি মিনিমাম। এবং টি মিনিমাম যদি আমি জানি, দেখো এস ইকুয়ালস টু ভিটি, ওই সূত্র অনুযায়ী এস ইকুয়ালস টু ভিটি, বেগকে সময় দ্বারা গুণ করলে সরণ পাবো। তাহলে এই বরাবর সরছে কতটুকু? এটা তো সরছে এই বেগের জন্য, এই বেগ সরাই দিছে ডানের দিকে। তো বেগকে সময় দ্বারা গুণ, বেগ তো ইউ আর সময়ের মান হচ্ছে টি মিনিমাম, টি মিনিমাম আমরা এই কথা জানি ডি বাই ভি।
তাহলে এখানে বসে যাবে ডি বাই ভি। দেখো ইউ ইন্টু ডি বাই ভি, এইটা হচ্ছে এইটুকুর দৈর্ঘ্য। তাহলে এইটুকুর দৈর্ঘ্য ইউ ইন্টু ডি বাই ভি, আর এইটুকু হচ্ছে ডি। তাহলে অতিভুজ বের করা যাবে। অতিভুজটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমি বলতে পারবো অতিক্রান্ত দূরত্ব ইকস রুট ওভার, দেখো এইটা ডি আর এটা হচ্ছে ইউ ডি বাই ভি। দ্যাট মিনস ডি স্কোয়ার প্লাস এইটাকে ইউ ডি বাই ভি, ইউ ডি বাই ভি হোল স্কোয়ার। জাস্ট পিথাগোরাস দিলাম। দেখো এটা একটা অতিভুজ, পিথাগোরাস দিছি, ভূমিলম্ব জানি, অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেছি, স্মরণ। তাহলে এখানে দেখো ডি স্কোয়ার কিন্তু কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, তাহলে ডি লিখতে পারবো, রুট ওভার আছে যেহেতু, রুট ওভার 1 প্লাস এখানে থাকবে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে নৌকাটা এতটুকু দূরত্বই অতিক্রম করবে। এটা হবে নদীর প্রস্থ, এটা নৌকার বেগ, এইটা স্রোতের বেগ, এটা স্রোতের বেগ। সবাই বুঝে ফেলছি? ক্লিয়ার? সবাই বুঝে ফেলছি? একদম সহজ, আমি সব কিছু ফর্মুলেট করে ফেলতেছি। কজ কেন করতেছি, সব কিছুই কি সূত্র আকারে মনে রাখা ইম্পর্টেন্ট? আমি বলবো অত বেশি বেশি সূত্র মনে রাখা ইম্পর্টেন্টই না। বেশি সূত্র যারা মনে রাখে তারা পরীক্ষা হলে সব ভুলে যায়। তখনই অনেক স্টুডেন্ট বলবে ভাই আপনি এই কথাই যদি বলেন তাহলে এখানে এইগুলোকে কেন সূত্র বলতেছেন, বুঝাইছেন? সেটাই তো আমি বুঝে গেছি। তাহলে তো স্মার্ট, ভেরি স্মার্ট। বোঝাটা যদি ওর মনে থাকে তাইলে তো অয় বুঝেটেন। কিন্তু আমি সূত্র এই কারণেই বানায় রাখছি, কজ এই অঙ্কগুলো এত এত কমন, এতবার তোমার এমসিকিউ নানা রকম ফর্মে আসবে, মনে হবে যে এই সেম কোশ্চেন বারবার স্যাররা আমাদের দিয়ে রাখছে, কারণ বিরক্ত লাগবে তখন। তো তখন তোমাকে এই সূত্রগুলো মনে রাখাচ্ছে এই কারণে, যাতে করে দুবদাব বসায় দিবা, দূর এই যে আইসে আবার ঝামেলা, বসাতো, বসাও আগে বসায় নাও। তো এই যে ব্যাপারটা আর কি, তো ওইটাই, এই জন্য এগুলো ফর্মুলেট করে দেওয়া, ঠিক আছে? ফাইন। প্যারাসিটামল, হ্যালো, হাই। যে প্যারাসিটামল হ্যালো জানাইছে, আমি হাই দিয়ে দিলাম। প্যারাসিটামল, ওকে ফাইন। সো দেখো আমরা এই দুইটা কেস পড়ে ফেলছি। আমরা পড়ে ফেলছি সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে হলে কি করতে হবে, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হলে কি করতে হবে। তাহলে এবার আসো কি করতে হবে আমরা দেখি। এই যে আমার কি করতে হবে দেখে ফেলছি, একটা অঙ্ক করব, একটা অঙ্ক করব, একটা অঙ্ক এখন করব। নদীর প্রস্থ, নদীর প্রস্থ, নদীর প্রস্থ 2 কিলোমিটার, নদীর প্রস্থ 2 কিলোমিটার। স্রোতের বেগ, স্রোতের 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 বেগ 2 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এখন অঙ্ক বলছে, এখন অঙ্ক বলছে, ওই যে একজন বলছে একটা অঙ্ক করালে ভাই ক্লিয়ার হবে, ওই দুইটা টপিকেরই অঙ্ক একবারে করাবো, এটা তো বেশি ক্লিয়ার হবে। দেখো প্রথম কেস, সোজাসুজি নদী পাড়ি দেওয়ার জন্য, সোজাসুজি সোজাসুজি নদী পাড়ি দিতে, নদী পাড়ি দিতে কত কোণে পাড়ি দিতে কোন দিকে রওনা করবে, কোন দিকে রওনা হবে, কোন দিকে রওনা হবে, কোন দিকে রওনা হবে, এবং কত সময় লাগবে, কত সময়
লাগবে, কত সময় লাগবে, এটা একটা। 2 নাম্বার কোশ্চেন, সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে, সর্বনিম্ন সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে, সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে, নদী পাড়ি দিতে, পাড়ি দিতে কোন দিকে, কোন দিকে রওনা হবে, ও কত সময় লাগবে, কত সময় লাগবে, তাই না? কত সময় লাগবে, হাত ব্যথা হয়ে যাইতেছে লিখতে লিখতে, লাগবে। এতে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এতে অতিক্রান্ত দূরত্ব কত, দূরত্ব কত। তো দেখো একটাই অঙ্ক আমি লিখেছি, বাট এর আগে যা আমি পড়িয়েছি সেগুলো এর ভিতরে সবগুলো অঙ্ক পারতে যথেষ্ট পরিমাণ আছে, তাই না? জাস্ট ওকে। একজন বলছো লাস্ট ক্লাস পাবো কোথায়, লাস্ট, তো লাস্ট ক্লাস পাবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে, RMH এর ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা। এর পাশাপাশি ফিজিক্স ম্যানিয়াকের ইউটিউব চ্যানেলেও তুমি পাবা। তোমরা কি খেয়াল করেছো, আমি দেখতেছিলাম যে তোমাদের অবজারভেশন কেমন। 28 বছরের স্টুডেন্টের সঙ্গে আমার পরিচয় বলতে গেলে এটাই তোমাদের সঙ্গে দ্বিতীয় দেখা, তবে শেষ দেখা নয়। তো এটাই বলতে চাই যে তোমরা খেয়াল করেছো এখানে RMH লেখা। RMH তোমরা চিনছো, তোমরা রেদওয়ান্স মেথড, এখানে লেখা RMH, রেদওয়ান্স মেথড HSC, এটা হচ্ছে HSC সেগমেন্ট। আরও খেয়াল করে দেখছো ফিজিক্স ম্যানিয়াক, কে? আমি, ফিজিক্স ম্যানিয়াক। ম্যানিয়াক মানে জানো, পাগল, ফাইন। তো ফিজিক্স ম্যানিয়াক মানে ফিজিক্সের পাগল, ওকে ফাইন। সো ফিজিক্স ম্যানিয়াক ইউটিউব চ্যানেলেও পাবে, RMH ইউটিউব চ্যানেলেও পাবে, ইদার ওয়ে দুই জায়গাতে পাবে। তো তোমাদের জন্য মেসেজ দুই জায়গাতে থাকবে, দুই জায়গাতে থাকবে, কজ দুইটা মিলে তুমি আসলে সম্পূরক ফিল করবা, পুরোপুরি ফিল করবা, ঠিক আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, ফাইন, ওকে ওকে। এবার আসো আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি, কোয়াইট কমন সেন্স, এক এক করে আমরা ধরে ধরে করবো। সোজাসুজি নদী পাড়ি দিতে কোন দিকে রওনা হবে? তো এই যে দেখো, এই যে এই যে এই যে এই যে আড়াআড়ি বা সোজাসুজি নদী পাড়ি দিতে কোন দিকে রওনা হবে? আলফা ইকস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, আলফা ইকস টু, তাহলে আমি দুই ভাগে ভাগ করে ফেলি, যেহেতু দুইটা কেস। এই কেসে হচ্ছে সোজাসুজি, সোজাসুজি, এটা হচ্ছে সোজাসুজি, 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 তাহলে সোজাসুজি যদি হয়, সোজাসুজি যদি হয়, তো প্রথমে বলছে কোন দিকে রওনা করবে। আমরা আজকেই সূত্র শিখলাম যে সরাসরি নদী পাড়ি দিতে আলফা ইকলস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, শিখছি না? অবশ্যই শিখছি, এই যে শিখছি, এই যে লিখছো তোমরা এটা। তাহলে দেখো যে কজ ইনভার্স মাইনাস ইউ এর ভ্যালু কত? ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে নৌকার বেগ, তাহলে বুঝতেছ -2/4। তো এটা করা লাগবে না, এটার আনসার আসবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আমি জানি এটা কজ ইনভার্স মাইনাস হাফ 120 হবে। ওকে, পেয়ে গেছি, এটা একটা ডান। এরপর কি বলছে, কোন দিকে রওনা হবে শেষ, কত সময় লাগবে। সো এটাও আমরা দেখেছি, কত সময় লাগবে, এই যে সময় বের করার সূত্রটা, ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা। তাহলে সময়টা লাগবে টি ইকলস টু ডি বাই ভি সাইন আলফা। সো আলফা এখানে বের করা আছে, ডি বলা আছে নদীর প্রস্থ 2 কিলোমিটার, আমি কিলোমিটারেই বের করব, তাহলে এখানে 2 বসায় দিছি। ভি এর ভ্যালু বলছে কত, ওই যে দেখো 4, কিলোমিটারেই সব বসাচ্ছি, উপরেও কিলোমিটারে নিচেও কিলোমিটারে, সমস্যা নাই তো, একই অনুপাত হইলে, একই একক হইলে কিছু যায় আসে না। আর এইখানে হচ্ছে 120, তো এখান থেকে টি আসবে, এবং টিটা কিসে আসবে, ঘন্টায়। দেখো আমি কিলোমিটার পার আওয়ারে বসাইছি কিন্তু এই ভ্যালুটা,
1/√3 আওয়ার। টি এর ভ্যালু আসবে কিসে? ঘন্টায়। দেখো আমি যে ভি এর ভ্যালু বসাইছি কিলোমিটার পার আওয়ারে বসাইছি, তাহলে আওয়ারটা কিন্তু রয়ে গেছে। ওকে, তাহলে আমরা দুটো আনসার পেয়ে গেছি। আমরা দুটো আনসার পেয়ে গেছি। ডান। এটা এত সহজ। আমি বলার কি দরকার আছে? তোমরাই এখন নিজেরাই বলতেছো প্রথমবার যারা শিখছো যে ইহা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া, যাহা পূর্ণটা তুমি বুঝতে পেরেছো। ওকে ফাইন। আর আমি গুড ফিল করতেছি, আমি এটা বুঝাইতে পারছি। ওকে আচ্ছা, তো এবার আসো যে এমনি মজা করে বললাম, এটা বুঝাইতে না পারা কি আছে। তো 2 নম্বরে হচ্ছে সর্বনিম্ন সময়ে, এখানে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি। তো সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে কোন দিকে রওনা হবে ও কত সময় লাগবে। ওকে আচ্ছা, তো সর্বনিম্ন সময় নদী পাড়ি দিব। সো এখানে প্রথম হচ্ছে কোন দিকে রওনা হবে, ইহা কি আমাদের আর করতে হবে? এটা আমাদের ডিরেক্ট মুখস্থ 90 ডিগ্রি বসায় নি আগে। সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে ওই যে 90 ডিগ্রি আমরা দেখছি। কত সময় লাগবে? d/v সময় লাগবে d/v। তো সময়টা যে বড় অল্প, এটা সর্বনিম্ন সময় d/v। তাহলে d/v আমরা দেখতেছি ডি এর ভ্যালু বলা আছে 2 কিলোমিটার, এই যে এখানে দেওয়া আছে। আর ভি এর ভ্যালু বলা আছে এখানে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি এর ভ্যালু আওয়ারে আসবে হাফ আওয়ার। এটাই সর্বনিম্ন সময়, মানে ওই নদী এর থেকে দ্রুত পাড়ি দেওয়া যায় না। তারপর কি? তারপর বলেছে এতে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্বই কষ্ট। আমরা দেখেছি যে ডি √1 প্লাস u/v হোল স্কয়ার, ইজন্ট ইট? এই যে একটু আগে আমরা এটা দেখেছি, এই যে সো এখানে ডি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু কত? 2 কিলোমিটার, ইউ এর ভ্যালু 2 এবং ভি এর ভ্যালু 4। তো এখানে বসাই দিব, তাহলে আমি পেয়ে যাব অতিক্রান্ত দূরত্ব কত ছিল। ওকে ওকে ফাইন। √5 কিসে আসবে? কিলোমিটারে। দেখো আমি কিলোমিটারে বসাইতে সব কিছু, কিলোমিটার পার আওয়ারও ছিল। ফাইন। তো এবার দেখো যে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলছি। এখান থেকে স্পেসিফিকলি আরেকটা জিনিসও জানতে চাইতে পারতো। এখানে বলতে পারতো পার্শ্ব সরণ কত, নৌকার পার্শ্ব সরণ কত চায় নাই, তাও তো বলতে পারতো নৌকার পার্শ্ব সরণ, নৌকার পার্শ্ব সরণ। তো এই শব্দটা শুনেই অনেক অবাক হবা। পার্শ্ব সরণ কোনটা? পার্শ্ব সরণ মানে পাশে কতটুকু সরছে। দেখো এখানে পাশে সরছে না এতটুকু, এই যে পাশে এতটুকু সরে গেছে না, এইটাই পার্শ্ব সরণ। কতটুকু পাশে সরছে, এটা পার্শ্ব সরণ। এটা আমরা জানি u/v, এটা তো আমরা এখানেই বের করছিলাম u/v। পাশে কতটুকু সরছে u/v বা u/v ইন্টু ডি, এটাও চায়। তো পার্শ্ব সরণ হচ্ছে u/v ইন্টু ডি। পাশে কতটুকু সরছে, তীর বরাবর, এটাকে এভাবে বলে তীর বরাবর কতটুকু দূরে গিয়ে উঠবে নৌকা, তীরের দিকে কতটা দূরে চলে গেছে। তো দেখো ইউ এর ভ্যালু বলা আছে 2, ইউ এর ভ্যালু বলা আছে 2, ভি এর ভ্যালু 4, ডি এর ভ্যালু 2। তাহলে আনসার 1 কিলোমিটার, যেহেতু সব কিলোমিটারে বসছে কাটাকাটি গেলে। ও সবাই বের হয়ে যাচ্ছে কেন? সাত বলতো কস ক্লাস শেষ হয়ে গেছে তাই। সবাই বের হয়ে গেলে কিছু যায় আসে না, সবাই বের হয়ে যাচ্ছেও না, সাবজনা মাইর দিয়ে বের করে দিতে ইচ্ছে করতেছে। যাই হোক, ক্লাস শেষ হয়ে গেছে, তাই ক্লাস শেষ হওয়ার টাইম হয়েছে এবং অনেক লম্বা হয়ে গেছে, ক্লাস 2 ঘন্টা হয়ে গেছে। সো আমি একটু লম্বা ক্লাস তোমাদের এখন নিচ্ছি, 1.5 ঘন্টা ক্লাস, ঠিক আছে ফাইন। সো আজকে আমার টার্গেটটাও পূরণ হয় নাই বলবো না, আমি ইচ্ছা করে করি নাই। সেটা হলো যে আমরা আজকে এই 2টা টপিক পড়ছি, এই তোমরা নবীন বাচ্চা কাচ্চার জন্য এই ক্লাসে আমি আর প্রেশার দিলাম না, যদিও এর থেকে 3 গুণও পড়া যেতে পারে। আর তোমরা কেবল ভেক্টর পড়া শুরু করছো, তাও আবার তোমার রেজাল্ট দেয় নাই, কলেজ ভর্তি বহুত বাকি। এখন এত প্রেশার দেওয়া মানে হচ্ছে গিয়ে হুদাই বলা মানে স্পয়েল করা। সো আই উডন্ট ডু দ্যাট। ফাইন, যে কোনো দিকে যাত্রা এই টপিকটা কিন্তু আমি আজকে পড়ালাম না। কেন পড়ালাম না?
কজ আজকে যতটুকু আমরা পড়ছি এটাকে তোমরা হজম করে ব্রেনস্টর্ম করো। নেক্সট ক্লাসে আমি এর পরের যে অংশ আছে এইখানে হাত দিব, তখন আরও বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো ভালো লাগছে তোমাদেরকে? ভালো লাগছে? এই ভালো লাগা চিরন্তন হোক, এই ভালো লাগা পুরোটা সময় জুড়ে থাকুক। ভাইয়া আমার নামটা নিলেন না, কষ্ট পাইলাম। এমডি তানবীর আহমেদ, তোমার নামটা নিলাম, এবার তাহলে আনন্দ পাও। ফাইন। তো এবার দেখো যে আমরা আজকে ক্লাসে কী পড়েছি। আমরা ভেক্টর 2 নম্বর লেকচারে নদী নৌকার যে টপিকগুলো বয়ে আছে ওই টপিকগুলো দেখে ফেলছি। এখন যেহেতু কোনো দিকে যাত্রা করলে কী হবে সেটা আমরা দেখব। 2টো ক্লাস হয়ে গেল, এক্সট্রা কথা বলার প্রয়োজন নাই। তবে এতটুকু ডেফিনেটলি চাই, নোট করে পোস্ট করবা। একবার বলবো এতেই করবা। তোমাদের নাম আমি এইখানে মুখে না নিলে কষ্ট পাও, কিন্তু তোমরা যদি নোট করো সেখানে আমি কমেন্ট না করলেও কষ্ট পাও না, বুঝছি? কিন্তু এটা মনে রাখো, ওখানে যে কমেন্ট করার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যারা যারা নোট করে তারা আমার প্রিয় স্টুডেন্ট হয়, কজ আমি জানি সে পড়াটা পড়ছে। সো ওইটা করে অবশ্যই তোমরা পোস্ট করে দিবা। এটা গেল একটা, পড়বা সেটা একটা। আর কি আজকে ক্লাসের জন্য আর কিছু না। সো দ্যাটস ইট। ওয়ার্ল্ড কাপের সিজন চলতেছে, রাইট বিরাইতে খেলা টেলা দেখা মানুষজন টায়ার্ড হয়ে যায়। সো গতকালকে ব্রাজিলের খেলা হয়েছে, আমি পূর্ণ আগ্রহের সঙ্গে ব্রাজিলের খেলাটি দেখেছি। আমি সকল খেলাই দেখি। তো ওটা দেখার পরে আমার মনে হয়েছে যে ব্রাজিল টিমটা আরেকটু বেটার খেলতে পারতো, মরক্কো একটু বেটার খেলতে পারতো। খুবই ম্যারমের একটা ফালতু খেলা হয়েছে। এইসব খেলা দেখার জন্য ওয়ার্ল্ড কাপ কেউ বসেই না। তো গ্রুপ পর্বে এরকম অনেকগুলি ফালতু খেলা হবে, এরপরে খেলা জমবে। তো এর আগে খেলা জমতেছে না। এখন পর্যন্ত কোনো খেলা দেখে আমার এখনও ভালো লাগে না আর কি, এত মজার খেলা হচ্ছে না। মজার খেলা তো সামনে হবে, ঠিক আছে? ভাইয়া আপনাকে অনেক থ্যাঙ্কস। জাহাঙ্গীর, নুসরাত বিনতে জাহাঙ্গীর, মাই গ্রেটেস্ট প্লেজার। সো তোমাদের সাপোর্টটা চাবো, পুরা ভেক্টরটাকে আমি গুছায় তোমাদেরকে পড়া দিতে পারবো। সো আমাদের এইখানের মূল উপজীব্য শুধু পড়ালেখা না, এটা সবার আগে। তারপরে হচ্ছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা। অ্যাট দ্য সেম টাইম ডেফিনেটলি নিজেকে আগের দিনের থেকে একজন বেটার হিউম্যান বানানোর জন্য যা কিছু করতে হবে সেটার জন্যই প্রত্যেকটা দিন আমরা জেগে উঠি, রাইট? সো তোমরা ভালো করে পড়ো, ভালো থাকো। সো আজকে ক্লাস এতটুকুই। সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই।